নমস্কার বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে আমরা অলরেডি প্রথম ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এবং যেটি নাম্বার সিস্টেমের ওপর। আমি বলেছি নাম্বার সিস্টেম তোমাদের 3টে ক্লাসে আমি কমপ্লিট করব এবং সেখানে টোটাল আমি 9টা টাইপ দেখবো, 9টা টাইপের প্রশ্ন দেখবো এবং এর বাইরে নাম্বার সিস্টেমের আর কোনো প্রশ্ন আমরা গ্রাম পঞ্চায়েত কেন, স্টেটের যে কোনো এক্সামে দেখতে পাবো না। ওকে, তো প্রত্যেকটা টাইপ আমি একদম খুঁটিয়ে তোমাদের শেখাবো, একদম ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সলভ করাবো। প্রথম 15টা প্রশ্ন এবং তার সঙ্গে দুটো টাইপের কনসেপ্ট আমি অলরেডি শিখে নিয়েছি টাইপ ক্লাস ওয়ানে। যারা এখনও ক্লাস ওয়ান দেখোনি তারা ক্লাস ওয়ান দেখো, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং এই পুরো দুটো ক্লাসের নিয়ে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সেইখানেই সমস্ত ক্লাস দেখতে পাবে। আর তোমাদের বলে দিই যে এই ক্লাসগুলো আমরা বৃহস্পতিবার এবং শনিবার ঠিক সন্ধ্যে 8টায় আমাদের ইউটিউব চ্যানেল আরভি ম্যাথস গুরুকুলে দেখতে পাবো। ওকে, আর এর ওপর আমরা পিডিএফ, কোশ্চেনের পিডিএফ আমরা দেখতে পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেল আরভি ম্যাথস গুরুকুলে। ওকে, চলো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। আজকের এই ক্লাসে আমি দুটো টাইপ কভার করব। প্রথম টাইপে আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, যেটা অলরেডি আমি কনসেপ্ট শিখে নিয়েছি, তার উপর প্রশ্ন সলভ হবে। এবং নেক্সট টাইপে আমরা দেখব ডিভিসিবিলিটির ওপর। ডিভিসিবিলিটির ওপর অনেক ধরনের প্রশ্ন হতে পারে এবং ডিভিসিবিলিটির কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা দরকার, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ডিভিসিবিলিটি দেখব। ওকে, তো নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে এমন ভরে ভরে কনসেপ্ট লুকিয়ে আছে যা পুরো ম্যাথসের সমস্ত চ্যাপ্টারে ইউজ হবে। ওকে, নাম্বার সিস্টেম কিন্তু কেউ মিস করবে না। চলো, তো আগের দিন ক্লাসে আমি একটি অঙ্ক দিয়ে রেখেছিলাম তোমাদের জন্য, যে সংখ্যাটি মৌলিকও নয় যৌগিক নয় এমন সংখ্যাই নিচে চারটের মধ্যে কোনটি। আমি জানি এখানে তোমাদের অনেকের কনফিউশন ক্রিয়েট হয়েছে। যারা ক্লাসটা পুরোপুরি দেখেছো তারা খুব ভালো করে বুঝতে পেরেছো যে এই প্রশ্নের আনসার দেখিয়ে আমি বলতে পারবো যে দুটোই 0 এবং 1। কারণ আমি বলেছিলাম যে 0 এবং 1 হচ্ছে এমন দুটো নাম্বার যারা হচ্ছে প্রাইমও নয় কম্পোজিটও নয়। কারণ প্রাইম এবং কম্পোজিট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা 0 এবং 1 কেউই ফলো করে না। ঠিক আছে, যারা দেখোনি আগের দিনের ক্লাসটা, সে ক্লাসটা দেখো এবং ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে কেন 0 এবং 1 প্রাইম এবং কম্পোজিট কোনোটাই হবে না। ফার্স্ট প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে। ওকে, ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। চলো, কোশ্চেন আজকে আমরা টাইপ 2 প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালুর ওপর কোশ্চেন করা স্টার্ট করব। প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু আমরা অলরেডি বুঝে গেছি যে প্লেস ভ্যালু কি এবং ফেস ভ্যালু কি। যারা জানে না, যারা জানতে চাও, তারা কিন্তু আগের দিনের ক্লাসটা দেখো, না দেখলে কিন্তু এই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে না। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। বলছে একটি অঙ্কের প্রকৃত মান ফেস ভ্যালু সর্বদা কি হয়। আমরা জানি যে ফেস ভ্যালু মানে হচ্ছে সেই অঙ্কটাকেই বোঝায় বা সেই ডিজিটটাকেই বোঝায় যেটাকে আমি দেখতে পাচ্ছি। ওকে, তাই ফেস ভ্যালু হচ্ছে সবসময় ডিজিট ইটসেলফ, ডিজিটটাকেই আমরা ফেস ভ্যালু বলে থাকি। ওকে, যেমন আমি বললাম যে একটা সংখ্যা 3, 4, 5, 7, 8, এখানে আমি কতগুলো ডিজিট দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ডিজিট দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা ডিজিট আমি ফেস ভ্যালু কী করে বলবো? যেমন যদি বলে 8-এর 3, 4, 5, 7, 8 এই সংখ্যাটিতে, বা 34,578 এই সংখ্যাটিতে 8-এর ফেস ভ্যালু কী? 8-এর ফেস ভ্যালু হচ্ছে এই ডিজিটটা নিজেই। তাহলে 8 মানে হচ্ছে 8, তাহলে 8 নিজেই হয়ে যাবে 8-এর ফেস ভ্যালু। সিমিলারলি 7 নিজেই হয়ে যাবে 7-এর ফেস ভ্যালু। 5 নিজেই হয়ে যাবে 5-এর ফেস ভ্যালু। 4 নিজেই হয়ে যাবে 4-এর ফেস ভ্যালু। 3 নিজেই হয়ে যাবে 3-এর ফেস ভ্যালু। তাহলে সবসময় মনে রাখবো যে একটি সংখ্যার, একটি নাম্বারের মধ্যে যে কোনো একটা ডিজিটের ফেস ভ্যালু হয়ে যাবে সেই ডিজিটটাই। ওকে, তাহলে এখানে প্রশ্ন কী আছে? দ্য ফেস ভ্যালু অফ এ ডিজিট ইজ অলওয়েজ, অপশন সি, দ্য ডিজিট ইটসেলফ, বা অঙ্কটা নিজেই। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। যারা এটা বুঝতে পারোনি তারা অবশ্যই একদিনের ক্লাসটা দেখবে এবং তবেই কিন্তু ক্লিয়ার হবে, নাহলে কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 18, হাউ মেনি ডিজিটস ইন দ্য নাম্বার 5, 4, 3, 2, 7, 8, 9 হ্যাভ দ্য সেম প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু? আমি তোমাদের আবার বলছি, এই প্রশ্নের উত্তর আমি আগের দিনের ক্লাসেই দিয়ে রেখেছি, যে কোনো একটা ডিজিটের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু ইকুয়াল হয়। কোনো একটা ডিজিটের ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু ইকুয়াল হয় একমাত্র কোথায়? না, একক স্থানে যে ডিজিটটা বসে আছে সেই ডিজিটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে একক স্থানে যে ডিজিটটা বসে আছে এই পুরো অঙ্কে, মানে 5, 4, 3, 2, 7, 8, 9 এই পুরো নাম্বারটিতে বা এই পুরো সংখ্যাটিতে একমাত্র 9 সেই অঙ্ক বা ডিজিট যার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটোই এক।
এর ফেস ভ্যালু হচ্ছে 9, আর এর প্লেস ভ্যালু হচ্ছে কি, প্লেস ভ্যালু সবসময় হয় ডিজিট ইন্টু ভ্যালু অফ দিস প্লেস। তাহলে এই প্লেসের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত না 9 ইন্টু 10⁻0। কেন 10⁻0 হলো সেটা জানতে গেলে আমাদের আগের ক্লাস দেখতে হবে। আর 10⁻0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 9 ইন্টু 1 মানে 9। তাহলে দেখো প্লেস ভ্যালু হচ্ছে কত 9, আর ফেস ভ্যালু কত হলো 9। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে অপশান এ কি হলো, অপশান 1 2 3 4 কেন দেওয়া আছে? আচ্ছা, এখানে হয়তো কোনো রকম মিস্টেক হয়েছে। ওকে, তাহলে এখানে 9 হয়ে যাবে কারেক্ট আনসার, এখানে লিখে দাও 9। অপশান ডি হচ্ছে 9 করে নাও। ওকে, আচ্ছা, এরপর প্রশ্ন চেয়েছে যে কোন ডিজিটটা নয়, প্রশ্ন চেয়েছে কতগুলো ডিজিটের। বলছে হাউ মেনি ডিজিটস ইন দ্য নাম্বার, কতগুলো ডিজিটের, তাহলে একমাত্র একটাই ডিজিট, সেটা হচ্ছে 9। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। সরি ফ্রেন্ডস, তাহলে এখানে কতগুলো অঙ্কের বা কতগুলো ডিজিটের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান, সেটা একমাত্র একটা ডিজিটের। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো এবার চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 19। The face value of a digit is 3 and its place value is 30,000. What is the digit's position? তাহলে আমি সবসময় তোমাদের বলেছি যে প্লেস ভ্যালু ডিটারমাইন করি কি করে, প্লেস ভ্যালু ডিটারমাইন করা হয় ডিজিট ইন্টু পজিশন ভ্যালু। ওকে, তাহলে বলো যে এই যে 30,000 এর মধ্যে ডিজিট কে লুকিয়ে আছে, ডিজিট হচ্ছে 3, বলেই আছে ডিজিটটা কি বলা হয়েছে 3। ঠিক আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করা হয়েছে না আলটিমেট 1 2 3 4, তাহলে একের পেছনে 4টে শূন্য গুণ করা হয়েছে, মানে হচ্ছে 10,000 গুণ করা হয়েছে। তার মানে আলটিমেট এই যে পজিশনটা, সেই পজিশনটা কোন পজিশন না 10,000 পজিশন, অথবা কি বলতে পারি, অথবা কি বলতে পারি না 10⁴ পজিশন, 10⁴ পজিশন। তাহলে আইদার আমি 10⁴ বলতে পারি, মানে একের পেছনে 4টে শূন্য, অথবা আমি বলতে পারি যে 10,000 পজিশন। তাহলে এখানে 10,000 পজিশন কোথায় বলা হয়েছে, অপশন সিতে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে? বলে একদম ঠিক। তাহলে যে ডিজিটটার বলা প্লেস ভ্যালু বলে দেওয়া হয়েছে কত না 30,000, তাহলে সেই ডিজিটটার প্লেস ভ্যালু আমি পাই কি করে না ডিজিট ইন্টু পজিশন ভ্যালু গুণ করে। তাহলে পজিশন ভ্যালু সবসময় ডিপেন্ড করে কার ওপর না 10-এর পাওয়ারের ওপর, যে 10-এর পাওয়ার কত বলা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10,000, তার মানে অবশ্যই 10-এর পাওয়ার হচ্ছে 4, মানে একের পিছনে 4টে শূন্য। তাহলে একের পেছনে 4টে শূন্য মানে হচ্ছে 10,000 পজিশন অথবা 10⁴ পজিশন। তাহলে আমার এখানে 10⁴ নেই, আমার এখানে 10,000 বলা আছে, তার মানে তো একই, 10,000 মানেও যা, 10⁴ মানেও তাই। তাহলে আলটিমেট 10,000 পজিশনে এই 3 সংখ্যাটি বা 3 ডিজিটটি বসে আছে। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন বলছি ইন দ্য নাম্বার 90438731 হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্লেস ভ্যালু অফ ফার্স্ট 3 টু দ্য সেকেন্ড 3? আচ্ছা, তাহলে দেখো আমি সবসময় এই যে ফার্স্ট 3 আর সেকেন্ড 3 বলা হয়, সেটা কাউন্ট করবো কোথা থেকে, 90438731। ফার্স্ট 3 মানে হচ্ছে সবসময় আমি মনে রাখবো যে আমায় কাউন্ট করতে হবে একদম এদিক থেকে, মানে হচ্ছে ইউনিট প্লেস থেকে। তাহলে ইউনিট প্লেস থেকে কাউন্ট করলে ফার্স্ট 3 হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? তাহলে আমার নির্ণয় করতে হবে যে রেশিও অফ দ্য প্লেস ভ্যালু অফ দ্য ফার্স্ট 3 টু দ্য সেকেন্ড 3। তাহলে এটা যদি ফার্স্ট 3 হয়, তাহলে সেকেন্ড 3 কত, কোনটা, তাহলে এইটা সেকেন্ড 3। তাহলে এদের দুজনকার প্লেস ভ্যালুর আমার রেশিও নির্ণয় করতে হবে। তাহলে দুটো ডিজিটই তো হচ্ছে সেম, তাহলে প্লেস ভ্যালু নির্ণয় করা কি করে, পজিশন ভ্যালু ইন্টু ডিজিট। তাহলে প্রথম মানে ফার্স্ট 3 এর প্লেস ভ্যালু কি হবে, 3 ইন্টু এটা 10-এর কোন পজিশন না 10⁴ মানে 3 ইন্টু 10। আর সেকেন্ড যে ভদ্রলোক বসে আছে সেকেন্ড 3, তার প্লেস ভ্যালু কত না 3 ইন্টু, এখানে দেখো কতগুলো শূন্য বসবে না, আমি বলেছিলাম যে প্লেস ভ্যালু নির্ণয় করার জন্য 3-এর পরে যে সংখ্যাগুলো বসে আছে সেই সংখ্যাগুলোর জায়গায় শূন্য বসিয়ে দাও, 10⁻3 10⁻4 বারবার এটা মনে রাখার দরকার নেই। এখানে সেকেন্ড 3-এর পরে কতগুলো সংখ্যা বসে আছে, একটা দুটো তিনটে চারটে, তার মানে একের পেছনে 4টে শূন্য। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আমাকে নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে কি
ইয়েস, আবার আমাকে নির্ণয় করতে হবে আলটিমেট এখানে যে প্লেস ভ্যালু অফ ফার্স্ট থ্রি টু দ্য সেকেন্ড থ্রি। ওকে, তাহলে আলটিমেট দেখো এখানে রেশিও কি হচ্ছে, 3 3 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রেশিও নির্ণয় করতে হবে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1:1000 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। 1:1000, হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। কিন্তু এখানে আলটিমেট মনে হচ্ছে কোনো একটা জায়গায় গন্ডগোল আছে। আচ্ছা, তাহলে এটা এখানে আনসার এখানে 1:1000 করে দেবো। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। প্রিন্টিং মিস্টেক, এটা একটুখানি দেখে নিও। ঠিক আছে, ফার্স্ট থ্রি যেটা হচ্ছে আমি ইউনিট ডিজিটের পরে দেখতে পাচ্ছি তিনটা, তার প্লেস ভ্যালু কত? তার প্লেস ভ্যালু হচ্ছে আমার 3 × 10। এটা তো বুঝতে পেরেছি কেন, তিনের পিছনে একটা শূন্য। আর এখানে তিনের পিছনে কটা শূন্য হবে? একটা, দুটো, তিনটে, চারটে, একদম একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে একটা শূন্য কাটলো, 3 3 ক্যান্সেল আউট হলো, পড়ে হলো 1:1000 একদম। আচ্ছা, 1:1000, 1:1000, 10,000 কেন লিখেছি? 10,000 তো নয়, একটা শূন্য ক্যান্সেল আউট করো। তাহলে 1:1000 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার বলে? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, 628592 সংখ্যাটাতে 6-এর স্থানীয় মান কত? তাহলে আমি বুঝতে পারছি 6-এর স্থানীয় মান করার জন্য আমায় কী করতে হবে। তাহলে আমি জাস্ট 6-এর পরে যে শূন্য সংখ্যাগুলো আছে তার জায়গায় শূন্য বসিয়ে দেবো। তাহলে 6-এর পেছনে কটা শূন্য হবে? 1 2 3 4 5টা। তাহলে 6-এর পরে 5টা শূন্য কোথায় দেখতে পাচ্ছি? অপশান ডি। গল্প শেষ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি কটা শূন্য হবে? 6-এর পেছনে 5টা শূন্য। তাহলে এইভাবেই কিন্তু আমরা স্থানীয় মান বা প্লেস ভ্যালু নির্ণয় করব, আমরা অন্য কোনো রকম উপায় অবলম্বন করব না। ওকে, সেম কোশ্চেন নাম্বার 22, 206743 সংখ্যাটিতে 6-এর অঙ্ক মূল্য ও স্থানীয় মানের যোগফল কত? অঙ্ক মূল্য মানে হচ্ছে ফেস ভ্যালু এবং স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু। ক্লিয়ার? তাহলে অঙ্ক মূল্য মানে যেটা হচ্ছে আমার ফেস ভ্যালু, 6-এর ফেস ভ্যালু 6ই হবে। তাহলে 6-এর ফেস ভ্যালু 6 লিখে দিলাম, এটা হচ্ছে ফেস ভ্যালু। ওকে, আর প্লেস ভ্যালু কত হবে? প্লেস ভ্যালু দেখতে পাচ্ছি এখানে 6-এর পরে 3টে সংখ্যা আছে, তাহলে 6-এর পরে 3টে শূন্য, গল্প শেষ। হ্যাঁ কি না বলে? বলে একদম ঠিক। তাহলে আলটিমেট যোগ করলে 6, দুটো শূন্য, 6। কোথায় দেখতে পাচ্ছি? অপশন সি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 23, 3-এর অঙ্কমূল্য স্থানীয় মানের যোগফল, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা প্র্যাকটিস করে নেবে। ওকে, করে আমাকে কমেন্টে জানাও এই আনসারটা তোমরা ছুঁড়ে মারো। কোশ্চেন নাম্বার 24, সংখ্যাটিতে 7 6 এবং 9-এর স্থানীয় মানগুলো যোগফল কত? তাহলে আবার ধরেন এখানে 3টে সংখ্যা দিয়েছে, আমার কাছে কোনো অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি এখানে কি কতগুলো আছে বাবা? 3টে আছে। কে কে? না, 7 6 এবং 9। তাহলে 9 প্রথমে দেখতে পাচ্ছি একক স্থানে বসে আছে, তাহলে 9-এর একক স্থানে যা প্লেস ভ্যালু তাই ফেস ভ্যালু, তার 9 লিখে ফেললাম। প্লাস আমার যোগ করতে হবে, 9-এর পরে দেখতে পাচ্ছি 6, 6-এর পরে কটা সংখ্যা আছে, কটা ডিজিট আছে? একটা, দুটো, তিনটে, চারটে ডিজিট আছে। তাহলে 1 2 3 4টে ডিজিট মানে হচ্ছে 6-এর পরে কটা শূন্য হবে? 4টে শূন্য হবে। ক্লিয়ার বলে? একদম ঠিক। আর 7-এর পরে দেখতে পাচ্ছি কতগুলো ডিজিট আছে? এখানে তো 4টে ছিল, আর ইনক্লুডিং 0 আর 6, আর মানে 6টা। তাহলে 7-এর পিছনে 6টা, হ্যাঁ কি না বলে? একদম ঠিক। তাহলে 7-এর পিছনে 6টা ডিজিট আমাকে যদি যোগ করতে নাও পারি, সেগুলো 7-এর পিছনে 6টা ডিজিট হবে। তাহলে 7-এর পিছনে 6টা ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6 7টা, এখানে 6টা হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে আছে 1 2 3 4 5 6টা। তাহলে 7-এর পিছনে 6টা ডিজিট হচ্ছে একমাত্র অপশন সি। তাহলে অপশন সি হলো কারেক্ট আনসার। ক্লিয়ার কি? ক্লিয়ার না বলে? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? খুব সুন্দর বোঝা গেছে, কোনো আপত্তি নেই। চলো পরের প্রশ্ন, কোশ্চেন 25, 2টি 3-এর স্থানীয় মানের পার্থক্য। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা আমাদের দুটো 3 আছে, বলেছি দুটো 3-এর মধ্যে স্থানীয় মানের পার্থক্য মানে প্লেস ভ্যালু ডিফারেন্স নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো প্রথম যে 3, তার আলটিমেট পরে কতগুলো ডিজিট আছে? দুটো। তাহলে প্রথম 3-এর পরের দুটো ডিজিট মানে আলটিমেট তার স্থানীয় মান 300। আর পরের যে 3, তার পরে কতগুলো ডিজিট আছে? এখানে 3টে, আর এখানে হচ্ছে দুটো, 5টা, 2 7টা, হ্যাঁ কি না? তাহলে 3-এর পিছনে কটা শূন্য? 7। তাহলে 3-এর পিছনে 1 2 3 4 5 6 7টা শূন্য মাইনাস 300 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে করলে কত হবে? এখানে দুটো শূন্য, 3 থেকে 10 7। তাহলে আলটিমেট এখানের জন্য আমি পেয়ে গেলাম, বাকি এখানে 9 9 9 9 2। তাহলে কটা 9 হবে? দেখো এখানে আলটিমেট 4টে 9 হবে, আর তারপরে 700 কোথায় আছে? অপশানে। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 26, সংখ্যাটা 3-এর স্থানীয় মান অঙ্কমূল্যের পার্থক্য, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা এক্ষুনি করালাম। 5-এর স্থানীয় মান অঙ্কমূল্যের পার্থক্য, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ,
কোশ্চেন নাম্বার 28 বলেছে 47981235 সংখ্যাটি দিয়ে বাম দিক থেকে গণনা করলে, বাম দিক থেকে বলে দেবে মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা যখন ইউনিট ডিজিট থেকে গণনা করি তখন স্যার রাইট হ্যান্ড থেকে আমরা গণনা করি। ওকে, তো আমি এখানে লেফট হ্যান্ড থেকে বাম দিক থেকে গণনা করছি। তাহলে দেখো 47981235 এই তো আমার সংখ্যাটা দিয়েছি বলে একদম ঠিক। যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে মানে এই থেকে গণনা করি তাহলে আমি নির্ণয় করতে বলেছে জোড় স্থানে ফাঁকা অঙ্কগুলোর যোগফল কত। জোড় স্থান মানে কি, সেকেন্ড প্লেস, ফোর্থ প্লেস, সিক্স প্লেস, এইট প্লেস, এই ধরনের প্লেসগুলো, তাই তো জোড়তম প্লেস। তাহলে ফার্স্ট প্লেসকে আমি কি করবো, অমিট করে দেবো, সেকেন্ড প্লেস দেখবো, সেকেন্ড প্লেসে 7 দেখতে পাচ্ছি। তারপর থার্ড প্লেসকে ছেড়ে ফোর্থ প্লেস দেখতে পাচ্ছি 8, ফিফথ প্লেস ছেড়ে সিক্স প্লেসে 2, তারপর হচ্ছে 3কে ছেড়ে নেবো 5কে, তারপরে 6 হচ্ছে আবার অড প্লেস। তাহলে দেখো মানে অড 1 2 3 4 5টা, ইভেন দেখো কটা প্লেস 1 2 3 4টে। তাহলে এদের যোগফল তাহলে 7 আর 1 7 আর 8 15, 15 আর 2 হচ্ছে কত 17, 17 আর 5 কত দাদা 22। তাহলে 22 কত দেখতে পাচ্ছি অপশন ডি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, ঠিক আছে। ঠিক এই কনসেপ্ট কাজে লাগবে ডিভিসিবিলিটিতেও, যখন আমরা 11 ডিভিসিবিলিটি পড়বো তখন আমাদের এরকম অড প্লেস এবং ইভেন প্লেস নিয়ে ভাবতে হবে। ওকে, তাহলে এখন থেকে জেনে রাখো, তাই জন্য অঙ্কটা আমি এখানে সেট করে রেখেছি। কোশ্চেন নাম্বার 29, শুধুমাত্র 0 4 6 অঙ্ক ব্যবহার করে এবং প্রতিটি অঙ্ক অন্তত একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম 6 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করো। ভাবো, তাহলে আমাকে 3টে ডিজিট দিয়েছে, 3টে ডিজিট দিয়ে 6 অঙ্কের সংখ্যা, তার মানে আলটিমেট কোনো ডিজিটকে আমাকে 2বার বা 3বার ব্যবহার করতে হতে পারে বলে দেয় একদম ঠিক। তাহলে আমাকে বলেছে মিনিমাম একবার কোনো একটা ডিজিটকে ব্যবহার করতেই হবে। তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে, তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা তৈরি হবে তার মধ্যে সবচেয়ে বড় ডিজিটটা বেশিবার থাকবে, এই কথাটা মাথায় রাখবে। সবচেয়ে বড় যে সংখ্যাটা তৈরি হবে তার মধ্যে সবথেকে বড় ডিজিটটা কি থাকবে, বেশিবার থাকবে। সবথেকে বড় ডিজিটকে 6, তাহলে সবথেকে বড় ডিজিট বেশিবার রাখবো। তাহলে আমি 6 অঙ্কের সংখ্যা করছি, প্রত্যেকটা অঙ্ককে একবার ইউজ করতেই হবে। তাহলে 6-এর মধ্যে ভালো করে বুঝবে কথাটা, 6-এর মধ্যে 1 2 3 4 5 6, এই 6 অঙ্ক, এই 6 অঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টে ডিজিট আছে, আমাদের প্রত্যেকটা ডিজিটকে একবার করে ইউজ করতেই হবে। তাহলে আমি 6কে বাদ দিই, 4 আর 0কে একবার করে যদি ইউজ করি তাহলে আলটিমেটলি লাস্ট দুটো ডিজিট 4 আর 0 বসিয়ে দিই, তাহলে এদের একবার করে ইউজ হয়ে গেল। তাহলে বাকি সবকটা স্থানে যদি 6কে বসিয়ে দিই তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেটাই হবে 6 অঙ্কের সবথেকে বড় সংখ্যা এই ডিজিটগুলো ব্যবহার করে। ক্লিয়ার বলে দেয় একদম ঠিক। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। দেখো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য তুমি বলছো যে এই 3টে ডিজিটের মধ্যে ক্ষুদ্রতম কোন ডিজিটটা 0, তাহলে 0কে তুমি কখনো লেফট হ্যান্ড সাইডে বসাতে পারবে না। কোনো সংখ্যার লেফট হ্যান্ড সাইডে, একদম লেফট মোস্ট সাইডে 0 কখনো হতে পারে না, ঠিক আছে। 0 মিডলে ইউজ হতে পারে কিন্তু লেফট হ্যান্ড সাইডে, 0 লাস্টে ইউজ হতে পারে, রাইট হ্যান্ড লাস্টে একদম ইউজ হতে পারে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট ডিজিট কখনো 0 হতে পারে না। তাহলে 0কে যদি ইউজ করতে না পারি তাহলে আলটিমেট আমাকে 4কে ইউজ করতে হবে। তাহলে আমাকে যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে না, আলটিমেট সবথেকে ক্ষুদ্রতম ডিজিটকে সবথেকে বেশিবার ইউজ করতে হবে, আর সবকটা ডিজিটকে একবার ইউজ করতেই হবে। তাহলে আমি যদি সেরকম ভাবি তাহলে আমি করতে পারি এরকম যে মধ্যিখানের সবকটা ডিজিটকে আমি কি করতে পারি, 0 করে দিতে পারি। আর যেহেতু 6কে আমাকে একবার ইউজ করতেই হবে তাহলে 6কে আমি একদম ইউনিট ডিজিট রাখতে পারি। তাহলে দেখো এখন যে সংখ্যাটা তৈরি হলো সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? ব্যাস এদের যোগ করতে বলে, যোগ করে দাও, 6 4 6 6 6 10, কোথায় দেখতে পাচ্ছ? অপশন ডি। দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে, এবং এই প্রশ্নটাতে অনেক স্টুডেন্টই ভুল করে থাকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30, বৃহত্তম ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যার পার্থক্য তোমরা সবাই জানো যে বৃহত্তম 6 অঙ্কের সংখ্যা হচ্ছে 6টা নয়, হ্যাঁ কি না, 1 2 3 4 5 6টা নয়। আর বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি একের পেছনে 6টা, ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা কি একের পেছনে 5টা শূন্য, হ্যাঁ কি না। এদের ডিফারেন্স নির্ণয় করতে ওটা তোমরা নিজেরাই পারবে, তোমরা নিজেরা করে নেবে। ওকে, চল নেক্সট প্রশ্ন, টাইপ 3 ডিভিসিবিলিটি রুল, যেখানে আমরা ডিভিসিবিলিটি রুল শিখবো এবং যেটা তোমাদের শেখা খুব দরকার। ওকে, চলো প্রথম প্রশ্নে চলে আসি। প্রশ্নের আগে আমি থিওরি তোমাদের বলে দিই, এবং থিওরি তোমাদের এমনভাবে বলবো তোমরা যতদিন অঙ্ক করবে ততদিন মনে রাখবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দেখো ডিভিসিবিলিটি রুল আমি যেভাবে পড়ে থাকি বা পড়েছিলাম যখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য নিজে প্রিপেয়ার করছিলাম,
তখন আমি সাধারণত এইভাবে পড়েছিলাম যে আমি দেখব যে নামতার মধ্যে কোন কোন নামতাগুলো আমার একই ধরনের নামতা থাকে। মানে দেখো, দুইকে আমি যদি 2 গুণ করি তাহলে 4, 4কে 2 গুণ করলে 8, 8কে 2 গুণ করলে 16। তার মানে 2, 4, 8, 16-র মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে এদের রিলেশন আমি আগে ব্যবহার করব। তার মানে এদের ডিভিসিবিলিটিগুলো আমি আগে শিখব। ওকে? দেখো কিভাবে শিখব মনে রাখবো। কোনো একটা সংখ্যা 2 দিয়ে ডিভিসিবল তখনই হবে যখন তার ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক একটা ইভেন নাম্বার হবে। ঠিক আছে? একটা ইভেন নাম্বার হবে, আর ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা মানে সেটা 2 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। তাহলে কোনো একটা বৃহৎ সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, এটা ডিপেন্ড করবে সবসময় ইউনিট ডিজিটের ওপর। যদি ইউনিট ডিজিট 2-এর গুণিতক হয়, বা 2 দ্বারা পুরোপুরি ভাগ যায়, বা একটা ইভেন নাম্বার হয়, তাহলে আমি বলতে পারি যে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? কি ক্লিয়ার? না? একদম ক্লিয়ার। তাহলে দেখো এখানে পরিষ্কার বলা আছে ডিভাইজার হচ্ছে 2। বলছে ক্রাইটেরিয়া কি, একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, তার ক্রাইটেরিয়া কি? বলছে লাস্ট 1 ডিজিট অথবা ইউনিট ডিজিট শুড বি ডিভিসিবল বাই 2। লাস্ট ডিজিট বা যাকে বলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক সেটা কি হয়ে যাবে না, একটা জোড় সংখ্যা হয়ে যাবে। সেটা একটা জোড় সংখ্যা হবে, বা ইভেন নাম্বার হবে, বা ডিভিসিবল বাই 2 হবে। যে সংখ্যা ডিভিসিবল বাই 2 তাকেই তো আমরা বলে থাকি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ক্লিয়ার? কি ক্লিয়ার? না? বলে একদম ঠিক। তাহলে এখানে দেখো আমি এখানে 3টে সংখ্যা দিয়েছি, আমি তোমায় বলেছি চেক করতে যে এরা 2 দিকে ডিভিসিবল হবে কি হবে না। ভালো করে দেখো তো, 1758 এই সংখ্যাটায়, 1758 এই সংখ্যাটায় ইউনিট ডিজিট কি? 8। 8 কি 2 দিয়ে ভাগ যায়? একদম। আর একটা জোড় সংখ্যা, তার মানে 8 আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 1758 সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। 2759 ইউনিট ডিজিট কি? 9। 9 কি আমার 2 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। 2342 এখানে ইউনিট ডিজিট কি? 2। 2 কি 2 দিয়ে ভাগ যায়? অবশ্যই, তার মানে পুরো সংখ্যাটাও 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বলছে লাস্ট 2 ডিজিট, এবার হচ্ছে 4-এর ডিভিসিবিলিটি। 2 শিখে গেলাম, এবার 4-এর ডিভিসিবিলিটি। ঠিক আছে? 4-এর ডিভিসিবিলিটি কি বলে না, 4-এর ডিভিসিবল বলে যে 4 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটাই হবে যে সংখ্যাটার লাস্ট দুটো ডিজিট নিয়ে যে সংখ্যা তৈরি হবে, যে নাম্বার তৈরি হবে, সেটা 4 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার? কি ক্লিয়ার? না? দেখো ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এখানে আমি প্রথম সংখ্যাটা নিলাম 4096। আমি এত বড় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেখব না, আমি 4096-এর লাস্ট দুটো ডিজিটকে চেক করব যে লাস্ট দুটো ডিজিট কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, সেটাকে চেক করবো। যদি চেক করে দেখি হ্যাঁ হচ্ছে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো যে 4096 4 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? বলে দেবো একদম ক্লিয়ার। আর একটা কথা এখানে বলে রাখি যে যেহেতু 2, 4, 8, 16 এরা প্রত্যেকেই হচ্ছে কি ইভেন নাম্বার, তার মানে এদের ইউনিট ডিজিট সবসময় একটা ইভেন নাম্বার হতেই হবে। সবসময় একটা ইভেন নাম্বার হতেই হবে। তাহলে যদি অড নাম্বার থাকে, যেখানে 6-এর জায়গায় 5 থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে না, আমার 95 চেক করে দেখার দরকার নেই, আমি 5 আছে সেটা দেখেই বলতে পারবো যেটা 4 দিয়ে বিভাজ্য হবে না। এটা যেন মাথায় থাকে। বলে দাও একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে এবার বলো 96 কি 4 দিয়ে বিভাজ্য হবে? এই 4 দুগুণে 8, 4 4-এ 16, 24 4-এ 96। একদম 96 4 দিয়ে বিভাজ্য, তার মানে অবশ্যই 4096 4 দিয়ে বিভাজ্য। সিমিলারলি 5234, এখানে আমি 5234 পুরোটাকে চেক করবো না, আমি 34 মানে 34কে চেক করবো। 34 কি 4 দিয়ে ভাগ যায়? না, 4 8 32, 34 তো ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। 8088 লাস্টে দেখতে পাচ্ছি 88 আছে, তাহলে 88 কি 4 দিয়ে ভাগ যায়? একদম যে, তার মানে 8088ও 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? কি ক্লিয়ার? না? ওটা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওকে, সিমিলারলি এবার দেখো চলে আসি 8-এ। তাহলে কোনো একটা সংখ্যা 8 দিয়ে বিভাজ্য, সেটা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, খুব ভালো করে বুঝবে যে যখন আমি ডিভিসিবল বাই 2 চেক করছিলাম, আমি লাস্টের একটা ডিজিট চেক করছিলাম। ডিভিসিবল বাই যখন 4 দেখছি, তখন লাস্টের দুটো ডিজিট দেখছি। ক্রমশ লাস্ট থেকে আমি একটা করে ডিজিট কি যাচ্ছি না, ডান দিক থেকে ক্রমশ আমি সরে সরে যাচ্ছি, আমি প্লেস একটা করে চেঞ্জ করতে করতে যাচ্ছি। সিমিলারলি তাই ঘটনা ঘটবে এখানে ডিভিসিবল বাই 8-এর ক্ষেত্রেও। লাস্ট 3টে ডিজিট চেক করবো এখানে, whether last 3 digit is divisible by 8 or not। আর এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যেহেতু 8, তার মানে অবশ্যই কিন্তু আমি ইভেন নাম্বার হতেই হবে ইউনিট ডিজিট।
সবসময় ইউনিট ডিজিটকে একটা জোড় সংখ্যা হতেই হবে, নাহলে কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে দেখো 512 এই সংখ্যাটা, দেখো এই যে ডিজিটটা আমি এখানে দেখছি, এই আমি সব থেকে বড় সংখ্যাটা নিয়েছি 1436512। এই সংখ্যাটা কি 8 দিয়ে ডিভিজিবল? এই সংখ্যাটাকে 8 দিয়ে ডিভিজিবল কিনা চেক করার জন্য আমাকে এত বড় সংখ্যা থেকে লাস্ট 3টে ডিজিটকে নিয়ে নিতে হবে, বাকিটার কোনো কাজ নেই। যদি 512 8 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 512 তো 8 দিয়ে ভাগ যায়, কারণ 8-এর কী হবে, 8-এর কিউব হবে 512, হ্যাঁ কি না বলে? একদম ঠিক। তার মানে 512কে যদি 8 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাও 8 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি এই 12896 দেখো আমি 896কে চেক করবো, 8-এ 8 8 12 96, 896 8 দিয়ে ভাগ যায়, মানে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। 4096 এখানে 096কে চেক করবো, 096 তার প্রথমে 0 আছে মানে কোনো চাপ নেই, এখানে আমি আলটিমেট 0কে চেক করার দরকারই নেই, 96 চেক করলেই হয়ে যাবে। তো 8 12 96 হয়, তখন অবশ্যই এটাও 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। সিমিলারলি আমরা 8 থেকে যখন 16-এ শিফট করছি, তাহলে আমরা কি বলেছি, 2-এর জন্য আমি লাস্ট 1 ডিজিট, 4-এর জন্য আমি লাস্ট 2 ডিজিট, 8-এর জন্য আমি লাস্ট 3 ডিজিট, তাহলে অবভিয়াসলি 16-এর জন্য লাস্ট 4 ডিজিট চেক করবো, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে যে এটা বুঝতে পারবে তার লাইফে কোনো সমস্যা থাকবে না। তাহলে লাস্ট 4 ডিজিট চেক করব, একটা বৃহৎ সংখ্যার লাস্ট 4 ডিজিট যদি 4 দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো এই বৃহৎ সংখ্যাটার লাস্ট 4 ডিজিট কতটা আছে, এটা। তাহলে 9984 আমি চেক করবো, 9984 16 দিয়ে ভাগ, 16 নামটা তোমাকে মুখস্থ রাখতে হবে অ্যাটলিস্ট 25 অব্দি, ঠিক আছে? তাহলে 16 আমি যখন দেখতে পাচ্ছি, তাহলে 6 16 আমার 96, 96 মানে হচ্ছে এখানে পড়ে থাকছে 38, 16 দুগুণে 32, 64, 4 16 64, একদম। তাহলে 9984 16 দিয়ে ভাগ যাচ্ছে, মানে পুরো সংখ্যাটাও 16 দিয়ে ভাগ যাবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। এবার একটা কথা এখানে বলে দিই, যে সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য সে অবশ্যই 4 দিয়ে বিভাজ্য, যে সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য সে অবশ্যই 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? কিন্তু যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা যে 4 দিয়ে বিভাজ্য হবে তার কোনো গ্যারেন্টি নেই। তার মানে আমি কিন্তু ওপর থেকে নিচের দিকে আসতে পারবো না। যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে, বা যে সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে, সেটা আমি বলতে পারবো না। যে সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য হবে, সেটাও আমি বলতে পারবো না। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যখন নিচে থেকে ওপরের দিকে যাব, সেটা কিন্তু অলওয়েজ ফিক্সড। মানে 16 দিয়ে বিভাজ্য হলে সে 8 দিয়ে বিভাজ্য হবে, 16 দিয়ে বিভাজ্য হলে সে 4 দিয়ে বিভাজ্য হবে, 16 দিয়ে বিভাজ্য হলে সে 2 দিয়ে বিভাজ্য হবে। কারণ কি, 16-র মধ্যেই আমি 2 4 8 এই প্রত্যেকটা ফ্যাক্টর লুকিয়ে আছে। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। সিমিলারলি 8 দিয়ে বিভাজ্য হলে সে 4 দিয়ে বিভাজ্য অবশ্যই হবে, 4 দিয়ে বিভাজ্য হলে সে 2 দিয়ে বিভাজ্য অবশ্যই হবে। তাহলে এই বেন্ডিংটা আমাকে, এই রোটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই পিরামিডটা আমাকে মনে রাখতে হবে, যেটা ফরওয়ার্ড উপরের দিকে আমরা যেতে পারবো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে, কিন্তু ছোট সংখ্যা থেকে নিজের বড় সংখ্যার দিকে আমি কোনোদিনই আসতে পারবো না। ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো এবার প্রশ্নে চলে যাই ডাইরেক্ট। বলছে একটা সংখ্যা দেখি আমার ভয় পেয়ে যাবে, যে 9326565134101002, বলছে এই সংখ্যাটা নিঃশেষে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? তুমি দেখেই বলবে যে বাবা এত বড় অঙ্ক আমায় চেক করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে আমার। না, কিচ্ছু চেক করতে হবে না। আমি শুধু বলবো যে, আমি শুধু এখানে একটা কথাই বলবো, যে আমি দেখতে পাচ্ছি এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি, হাঁস দেখতে পাচ্ছি 2 আছে। ইউনিট ডিজিট কত? 2। একক স্থানীয় অঙ্ক কত? 2। তাহলে একক স্থানীয় অঙ্ক 2 হয়, আমি একটু আগেই পড়েছি, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। যদি একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট 2 হয়, বা যে কোনো ইভেন নাম্বার হয়, বা জোড় সংখ্যা হয়, বা যদি বলি যে ইউনিট ডিজিট 2 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে কোনো কিছু অপশান চেক না করে আমি অপশান বি আনসার চোখ বন্ধ করে দাগ দিতে পারি। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক। তাহলে আমার কি দেখতে হবে, যে ইউনিট ডিজিট ইভেন অর জোড় সংখ্যা কিনা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, নিচের কোন সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য নয়? 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 4 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য কি দেখতে হবে? না, এই এতগুলো বড় বড় সংখ্যার আমার শুধু লাস্ট দুটো ডিজিট দেখতে হবে, লাস্ট দুটো ডিজিট। তাহলে আমি দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট 16, এখানে নিচে থেকে শুরু করি 16, 4 দিয়ে পুরোপুরি ভাগ, 4 4 16, তার মানে 4 দিয়ে বিভাজ্য, আমাকে বিভাজ্য নয় চুজ করতে হবে। 40 4 দিয়ে বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। 72
4 8 72, 4 দিয়ে বিভাজ্য, মানে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য। একমাত্র 94 যে 4 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এটাই হবে কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 33, 146 স্টার 48 সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য করতে স্টারের স্থানে সর্বোচ্চ কোন সংখ্যা বসবে? দেখো, এই প্রশ্নটা আমি সেকেন্ডে আনসার নির্ণয় করতে পারি যদি আমার এটুকু জ্ঞান থাকে যে 8 দ্বারা বিভাজ্য চেক করার জন্য আমাকে লাস্ট 3টে ডিজিট চেক করতে হবে, মানে স্টার 4 8। তাহলে এই লাস্ট 3টে ডিজিট নিয়ে যে সংখ্যা হবে, বাকি 3টে ডিজিটে আমার কোনো গুরুত্বই নেই, এই 3টে ডিজিট নিয়ে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা যদি আমার 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে স্টারের জায়গায় আমায় কি বলে যে সর্বোচ্চ কোন সংখ্যা বসবে? তাহলে আমি জানি, সরি গাইস, আমি জানি যে 0 থেকে 9-এর মধ্যে মোট 10টা ডিজিট আছে, আর এই 10টা ডিজিটের মধ্যে সর্বোচ্চ কে 9, হ্যাঁ কি না? তাহলে সর্বোচ্চ আমি স্টারের জায়গায় 9 বসাতে পারি। তাহলে 9 দিয়ে চেক করে দেখব যে 9 দিয়ে চেক করলে আমার এই 948 এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যায়? 8 একে 8 দেখতে পাচ্ছি, বা আমি একদম 8 11 88 চেক করতে পারি, 68 8 দিয়ে ভাগ যায় না, তাহলে অবশ্যই 948 8 দিয়ে ভাগ যাবে না, মানে 9 হতে পারে না। তাহলে 9-এর পরে আমি দেখবো 8 দিয়ে চেক করব, তাহলে 848 আমি দেখতে পাচ্ছি অনায়াসে ভাগ চলে যাচ্ছে, 8 একে 8 8 6 48, তাহলে 106, হ্যাঁ কি না? তাহলে 848 8 দিয়ে ভাগ যায় মানে হচ্ছে 146,848, এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটাও 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তার মানে অবশ্যই স্টারের জায়গায় কি বসবে? 8 বসবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। 1005x4 সংখ্যাটি 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তবে x এর স্থানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? দেখো, 1005x4 এখানে বলেছে এই সংখ্যাটি 8 দিয়ে পুরোপুরি বিভাজ্য, তার মানে 100 আমার চেক করার দরকার নেই, 5x4 নিয়ে যে সংখ্যা তৈরি হবে সেটা চেক করব। এখানে বলেছে x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি 0 থেকে 9 এই 10টি ডিজিটের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 0। তাহলে আমি এখানে x এর জায়গায় 0 চেক করব, 0 বসিয়ে। তাহলে 504 8 6 48 24 8 3 24, তাহলে 504 8 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ কি না? বলো তো একদম ঠিক। তাহলে 504 যদি 8 দিয়ে ভাগ যায়, তার মানে আমি বলতে পারি যে স্টারের জায়গায় আমি কাকে বসিয়েছি? 0কে বসিয়েছি, এবং 100504ও 8 দিয়ে ভাগ যাবে, তাহলে অবভিয়াসলি স্টারের জায়গায় ক্ষুদ্রতম মান কি বসবে? 0 বসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে সবসময় বৃহত্তম বা ক্ষুদ্রতম বললে আমি সবসময় ডিজিটের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম নাম্বার নিয়ে আগে চেক করব। ক্লিয়ার? এবং তারপরে যদি বৃহত্তম নিয়ে না হয় তার আগের বৃহত্তম, ক্ষুদ্রতম নিয়ে না হলে তারপরের ক্ষুদ্রতম দিয়ে চেক করব। ওকে, চলো। এবার আর একটা জিনিসও তোমরা এখানে দেখবে যে এখানে যদি এই 4টে অপশনের মধ্যে 9 নাই থাকতো, এই 9 জায়গায় 3 থাকতো, ওকে, তাহলে আমি ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছি বৃহত্তম হচ্ছে 8, তাহলে প্রথমেই বৃহত্তম 8 দিয়ে চেক করতাম, 9 দিয়ে চেক করতামই না। যেহেতু এখানে 9 ছিল তাই আমি 9 দিয়ে চেক করেছি। ইজ ইট ক্লিয়ার অর নট? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। সবসময় অপশনের দিকেও চোখ দেবে, অপশন হচ্ছে আমার সাহায্য করে আমাকে প্রশ্ন খুব তাড়াতাড়ি করতে। ওকে, একদম ঠিক। কোশ্চেন নাম্বার 35, যদি 5312978x সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয় তবে x কতগুলো মান নিতে পারে? দেখো, দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। বলেছে 5312978, আর এখানে x জায়গায় ফাঁকা রাখলাম। তাহলে এখন যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই সংখ্যাটায় ফাঁকা স্থানে কি কি বসতে পারে যাতে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়? তাহলে আমি বলেছি যে এই জায়গাটায় এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হয়, তার মানে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বসাতে হবে। তাহলে আমাকে 0 থেকে 9-এর মধ্যে 0 থেকে 9-এর মধ্যে 10টা ডিজিটের মধ্যে এমন কোন ডিজিটটা বসালে এখানে জোড় সংখ্যা দেখতে পাবো? আমি মনে রাখবো যে সবসময় যে যদি কোনো একটা সংখ্যার লাস্টে, সাপোজ আমি বললাম 10, এই 10-এর লাস্টে 0 বসে আছে, তাহলে 10 কি 2 দিয়ে ভাগ যায়? একদম যায়। তাহলে কোনো সংখ্যার লাস্টে 0 হয় সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, এটাও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই এই ফাঁকা জায়গায় 0 হতে পারে, এবং 0 পরে আর কি কি আমার ইভেন নাম্বার আছে? 0 2 4 6 8,
তাহলে এই যে পাঁচটা ডিজিট আমি দেখতে পাচ্ছি, এই পাঁচটা ডিজিটই হচ্ছে ইভেন ডিজিট, এবং এরা প্রত্যেকেই আমরা কি কোথায় বসতে পারে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসতে পারে। কারণ আলটিমেট এই স্টারের জায়গা বা এক্সের জায়গায় আমি পাঁচটা ডিজিটকে ইউজ করতে পারি। তাহলে আলটিমেট আনসার কি হয়ে যাবে, 5 হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এক্সের কতগুলো মান হতে পারে, এরকম এক্সের 5টা মান হতে পারে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 36, তোমরা একটু এটা ভাবো, আমি ততক্ষণ একটু ওয়াটার ব্রেক নিয়ে নিই। দেখো কোশ্চেন নাম্বার 36-এ কি বলা হয়েছে, বলছে এনি নাম্বার হুজ লাস্ট ডিজিট ইজ 2468 or 0 is an even number and therefore divisible by which number। তাহলে এক্ষুনি দেখলাম যে লাস্ট ডিজিট যদি আমার 24680 5টা ডিজিট থাকে, তাহলে আমার চোখ বন্ধ করে সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে যে প্রশ্নটা আমি এখানে সলভ করালাম সেটারই এখানে এক্সপ্লেনেশন বলা হয়েছে প্রশ্নের আকারে। তাহলে বুঝতে পারছি প্রশ্ন কত রকমভাবে হতে পারে। এবার ডিভিসিবিলিটি রুল অফ 525 অ্যান্ড 125, দেখো এখানেও সম্পর্ক কি, দেখো 5 থেকে ডাইরেক্ট গুণিতকের সম্পর্ক, 5 5 25, 25 3 125, সরি 25 5 125, বুঝতে পারছো। তাহলে প্রত্যেকটা কি 5-এর গুণিতক, ওকে, মানে 5 5-এর স্কোয়ার 5-এর কিউব, এরকম সম্পর্ক আছে, ওকে। তাহলে বলো আমাকে যে এদের ডিভিসিবিলিটি রুল তোমাদের কি জানা আছে না জানা নেই, রাঁধা দেখবো বলে দিলে ভালো হয়। তাহলে আবার বলে দিই, দেখো ডিভিসিবিলিটি রুল অফ 5 দিয়ে শুরু করব। তাহলে একটা সংখ্যা সেটা 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কিনা সেটা ডিপেন্ড করে তার ইউনিট ডিজিটের ওপর, সিমিলার অ্যাজ 2, ওকে। যেরকম 2-এর ঘটনা বলেছিলাম ডিভিসিবিলিটি রুল অফ 2, 2-এর বিভাজ্যতা নিয়ম, সেখানেও কিন্তু তাই। তাহলে আলটিমেট কোনো একটা সংখ্যা 5 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 5 দিয়ে বিভাজ্য হবে, সেটা ডিপেন্ড করে যে সংখ্যাটার ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কী বসে আছে। যদি একটা বৃহৎ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি হয় না 0 অথবা 5 হয়, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হয়, তাহলে সেই সংখ্যাটা পুরোপুরিভাবে 5 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটা পুরোপুরিভাবে 5 দিয়ে ভাগ যাবে, এবং সেটাই এখানে বলা হয়েছে লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট 0 আর 5 হতে হবে, ওকে। তাহলে দেখো এখানে কয়েকটা সংখ্যা দিয়েছি, দেখো 245-এর লাস্ট ডিজিট কি 5, তার মানে 5 দিয়ে ভাগ যায়। 78000 লাস্ট ডিজিট কি 0, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। 33452 লাস্ট ডিজিট 2, 0 অথবা 5 নয়, তার মানে এটা 5 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার, ওটা একদম ঠিক। সিমিলারলি আমি এখানে 5-এর জন্য আমি লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট চেক করলাম, ঠিক আছে, মানে একটা ডিজিট চেক করবো, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। এবার হচ্ছে 25-এ যখনই চলে আসছি, তাহলে আলটিমেট দেখো লাস্ট 2 ডিজিট চলে এলাম, তাহলে 5 থেকে 25 এলাম, আমি কি করলাম লাস্ট 1 ডিজিট থেকে এখানে লাস্ট 2 ডিজিট আমি চেক করবো, সেম অ্যাজ 2 4 8 16, ঠিক আছে, একই রকম গল্প। তাহলে এখানেও দেখো আমি লাস্ট দুখানা ডিজিট চেক করবো। এবার লাস্ট দুটো ডিজিট কি কি হতে পারে, লাস্ট দুটো ডিজিট অবশ্যই হতে পারে 00, লাস্ট দুটো খুব ভালো করে বুঝবে, লাস্ট দুটো ডিজিট দুটো শূন্য হতে পারে। এবার এরপরে হচ্ছে 25-এর নামতা, লাস্ট দুটো ডিজিট কী হতে পারে, 25 1 25, 25 2 50, 25 3 75, আর 25 4 100 করলে লাস্ট দুটো ডিজিট কী হয়ে দেখো দুটো শূন্য হয়। 25 5 আবার দেখো রিপিট হবে, 25 5 125, তাহলে লাস্ট দুখানা ডিজিট কী হচ্ছে 25, ওকে। তাহলে লাস্ট দুখানা ডিজিট যদি 25 50 75 এবং দুটো শূন্য হয়, তাহলে সবসময় সেই সংখ্যাটা 25 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে লাস্ট দুখানা ডিজিট আমায় চেক করতে হবে, মানে ইউনিট প্লেস অ্যান্ড 10th প্লেসে এই দুটো ডিজিট নিয়ে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা 25 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাও 25 দিয়ে ভাগ যাবে। এবং এখানে এই সংখ্যাগুলো কী কী হতে পারে সেটা হচ্ছে একদম ফিক্সড। ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট দেখো প্রথম সংখ্যাটা কি আছে 1 2 2 5, লাস্ট দুখানা ডিজিট দেখো 25, তার মানে অবশ্যই এটা 25 দিয়ে ভাগ যাবে। লাস্ট দুটো ডিজিট দেখো 50, অবশ্যই ভাগ যাবে। লাস্ট দুখানা ডিজিট 15, তাহলে দেখো না তো মনে হতে পারে বাবা এখানে তো 5 আছে, তাহলে 5 দিয়ে তো ভাগ যাবে, 25 দিয়ে তো ভাগ যাবে না। লাস্ট দুখানা ডিজিট আমাকে কিন্তু 0 0 25 50 আর 75 হতে হবে, ওকে। তার মানে এটা কিন্তু 25 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না, একদম ক্লিয়ার। এখানে লাস্ট দুখানা ডিজিট দেখো 50, তার মানে এটা অবশ্যই
25 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি 125, তাহলে আমি এবার তো চোখ বন্ধ করেই বুঝতে পারছি যে 5 থেকে 25-এ গেলাম, লাস্ট দুখানা ডিজিট চেক করলাম, 25 থেকে 125-এ যাচ্ছি, তখন অবশ্যই লাস্ট তিনখানা ডিজিট চেক করবো, হ্যাঁ কি না? একদম সেটাই। লাস্ট তিনটে ডিজিট যদি 5 দিয়ে, লাস্ট তিনটে ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটা যদি 125-এর মাল্টিপল হয় বা 125 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে দেখো লাস্ট তিনটে ডিজিট কী কী হতে পারে এখানেও কিন্তু স্পেসিফাই করা যেতে পারে। দেখো 000 অবশ্যই, 120, এবার দেখো এরপর থেকে 125-এ নামতা পড়ো, 125 একে 125, 125 দোকানে 250, 125 তিনে 375, 125 চারে হচ্ছে আমার কত 500, 125 পাঁচে হচ্ছে 625, 125 সাথে হচ্ছে আমার কত, সরি 125 পাঁচে 125 ছয় 750, 125 সাথে হচ্ছে 875। এরপরে 4 ডিজিট শুরু হয়ে যাচ্ছে এবং 4 ডিজিটেও আমরা দেখবো এখান থেকে রিপিট হচ্ছে তিনটে নাম্বার। ওকে, তাহলে আলটিমেট মনে রাখবো যে যদি আমার কোনো একটা সংখ্যার, বৃহৎ সংখ্যার লাস্ট তিনটে ডিজিট এর মধ্যে এই তিনটে ডিজিট ঘোরাফেরা করে, তার মানে অবশ্যই তারা 125 দিয়ে পুরোপুরি ডিভিসিবল। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। দেখো 3625 লাস্ট তিনখানা ডিজিট 625, দেখো 625 সেখানে আছে একদম, তার মানে অবশ্যই এটা 125 দিয়ে ভাগ যাবে। 375 375 আছে, ওটা একদম আছে, তার মানে এটাও হচ্ছে 125 দিয়ে ভাগ যাবে। 500কে কি 100 দিয়ে 125 দিয়ে ভাগ যায়? যায় না। 500কে 125 দিয়ে ভাগ যায় কি? যায় না। বলে একদম যায়, যায় না কেন? 125 চারে 500, এই তো বললাম এখানে একদম, কারণ এটাও হচ্ছে আমার কি 125 দিয়ে ভাগ যাবে। কিন্তু যখন একটু তিনটে জিরো আছে, অবশ্যই তিনটে জিরো আছে দেখতে পাচ্ছি, তার মানে এটা 125 দিয়ে ভাগ যাবে। লাস্ট তিনটে ডিজিট 875, অবশ্যই দেখতে পাচ্ছি এখানেও আছে, তার মানে এটাও 125 দিয়ে ভাগ যাবে। তার মানে ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার লাস্ট তিনটে ডিজিট 400 হয়, সাপোজ একটা নাম্বার বললাম 1253400, তাহলে এখানে লাস্ট তিনটে ডিজিট দেখছি আমি 400, 400 মধ্যে দুটো শূন্য দেখতে পাচ্ছি, কিন্তু এটা দুটো শূন্য নয়, তিনটে শূন্য হলে আমি 125 দিয়ে ভাগ যেত। দুটো শূন্য আছে মানে এটা 25 দিয়ে ভাগ যাবে, কিন্তু 125 দিয়ে নয়। তিনটে জিরো হলে আমি বলতে পারতাম এটা হচ্ছে 125 দিয়ে ভাগ যেত, বা চারের জায়গায় যদি 5 থাকতো তাহলে বলতে পারতাম আমি এটা 125 দিয়ে ভাগ যাবে, কিন্তু 400 125 দিয়ে ভাগ যায় না, তাই এই সংখ্যাটাও 125 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এখানেও সেম একই গল্প প্রযোজ্য। মনে রাখতে হবে যে যদি আমার কোনো একটা সংখ্যা 125 দিয়ে ভাগ যায়, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 25 দিয়ে ভাগ যাবে এবং সেই সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? সিমিলারলি যদি কোনো একটা সংখ্যা 25 দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। কিন্তু কোনো একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা 25 দিয়ে ভাগ যাবে, এটা কখনোই বলতে পারবো না। কোনো একটা সংখ্যা 25 দিয়ে ভাগ যাওয়া মানে সেই সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে, সেটাও বলতে পারবো না। দেখো এখানে আমি প্রুফ করে দিলাম, যেখানে 500 আছে লাস্টে দুটো শূন্য আছে, তাহলে কি এই সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কি এটা 125 দিয়ে ভাগ যাবে? 500 আছে বলে যাবে, যদি এটা 400 হয়ে যায় তাহলে আর যাবে না। ঠিক আছে? তাহলে লাস্ট দুখানা ডিজিট দিয়ে আমি চেক করে বলতে পারবো না এই সংখ্যাটা 25 দিয়ে ডিভিসিবল, মানে এটা 125 দিয়ে ডিভিসিবল। ক্লিয়ার কি? ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার। সিমিলারলি যদি 5 দিয়ে ভাগ যায় তার মানে 125 দিয়ে ভাগ যাবে, সেটাও বলতে পারবো না, এটাও কিন্তু বলতে পারবো না। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে যে চলো প্রশ্নে চলে আসি, নিচের কোন সংখ্যাটি 5 দিয়ে ভাগ যায়? যে সংখ্যার ইউনিট ডিজিট 5 অথবা 0, তাহলে 5 অথবা 0 এখানে দেখতে পাচ্ছি না, তাহলে 5 অথবা 0 না দেখতে পেলেই আমি কি করে দেবো? ক্যান্সেল আউট করে দেবো। 38-এর ইউনিট ডিজিট 8 নয়, 26-এর 6 নয়, 55-র 5 একদম, তার অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। যদি 3259254x5 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর সম্ভাব্য মান কি হতে পারে? কতগুলো হতে পারে? সরি, x এর সম্ভাব্য মান কতগুলো হতে পারে? দেখো আমি দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তার ইউনিট ডিজিট, আর এখানে ইউনিট ডিজিট 5 আছে, তাহলে 4x5, তাহলে এই যে তিনটে সংখ্যা 4x5, আমি লাস্ট তিনটে ডিজিট নিলাম, বাকিগুলো নিলাম না, বাকিগুলো নেওয়ার দরকার নেই। আমি বললাম যে এই 4x5 যে এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে কি হবে না, সেটা ডিপেন্ড করে কার ওপর না, এই ইউনিট প্লেসে কে বসে আছে, কোন ডিজিট বসে আছে তার ওপর। ইউনিট প্লেসে যদি 5 অথবা 0 তাহলে 0 থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এক্সের জায়গায় যে কোনো সংখ্যা থাকুক, যে কোনো সংখ্যা নয়, যে কোনো ডিজিট থাকুক, এক্সের জায়গায় যে কোনো ডিজিট থাকুক, আমার পুরো সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে, হ্যাঁ কি না? আর যে কোনো ডিজিট মানে কি? 0 to 9, যে কোনো ডিজিট। আর 0 to 9 কটা ডিজিট থাকে? 10টা ডিজিট থাকে, তার মানে আলটিমেট এক্সের পসিবল 10টা ভ্যালু হতে পারে। বলো ক্লিয়ার কি? ক্লিয়ার, মানে 100% ক্লিয়ার স্যার, কোনো অসুবিধা নেই। চলো চলে যাই দাদা পরের প্রশ্নে।
তাহলে নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য? তাহলে আমি তো এখন তো হইয়াই করে বলবো যে 25 দিয়ে বিভাজ্য কখন হবে না, সংখ্যাটার লাস্ট দুটো ডিজিট নিয়ে যে সংখ্যা তৈরি হবে সেটা দিয়ে 25 দিয়ে ভাগ যায়। 72 25 দিয়ে ভাগ যায়, যায় না। 65 25 দিয়ে ভাগ যায়। দেখো 25 দিয়ে ভাগ যায় মানে তার ইউনিট ডিজিট কিন্তু সেই একই গল্প, 5 অথবা 0 হতেই হবে কিন্তু। তাহলে 5 অথবা 0 যদি ইউনিট ডিজিট নাই থাকে তাহলে আমি চেক করবো না লাস্ট দুখানা ডিজিট, আমার চেক করার দরকারই নেই। তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে আমার চেক করার দরকারই নেই। তাহলে বাকি সবকটা ইউনিট ডিজিট 5 আছে, তাহলে লাস্ট দুখানা ডিজিট চেক করতে হবে। 65 25 দিয়ে ভাগ যায়, যায় না। 85 25 দিয়ে ভাগ যায়, যায় না। 75 25 দিয়ে ভাগ যায়। অপশন সি কারেক্ট আনসার। নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে? এটা তোমার জন্য আমি আচ্ছা করে দিই। লাস্ট ডিজিট দেখতে পাবি 0, তাহলে দেখতে পাবি 25 দিয়ে বিভাজ্য মানে লাস্ট দুখানা ডিজিট আমার 25 দিয়ে ভাগ যাবে। 10 25 দিয়ে ভাগ যায় না। 55 25 দিয়ে ভাগ যায় না। 40 25 দিয়ে ভাগ যায় না। 75 25 দিয়ে ভাগ যায়। অপশন সি হলো কারেক্ট আনসার। দেখে আনসার। হ্যাঁ, সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য, তবে এক্স এর সম্ভাব্য মান কটা? আচ্ছা, এখানে কিন্তু একই প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নের গল্প কিন্তু 25 বলা আছে। ওকে, তাহলে 25 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য ইউনিট ডিজিট তো 5 হতেই হবে, আর লাস্ট দুটো ডিজিট কি হতে হবে? লাস্ট দুটো ডিজিট আমার দেখতে হবে যে কি হয় না, লাস্ট দুখানা ডিজিট নিয়ে যে সংখ্যাটা হয় সেটা 25 দিয়ে ডিভিজেবল কিনা। তাহলে আমি দেখতে পাচ্ছি আলটিমেট লাস্ট দুটো ডিজিট এরকম আছে, এক্স আর 5। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে কি সম্ভব? 0 5 মানে 5, 5 তো 25 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ আলটিমেট এটা 0 হতে পারে না এক্সের ভ্যালু। আর কি হতে পারে? 25 হতে পারে, তার মানে 2 হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? এরপরে হচ্ছে ডাইরেক্ট, এরপরে হচ্ছে আমি ডাইরেক্ট বলতে পারি যে এই সংখ্যাটার 2-এর পরে আর কোনো সংখ্যা কি হতে পারে? কারণ 25-এর পরে আমি কি রেখেছিলাম? 25-এর পরে আমি রেখেছিলাম 50, তারপরে আমি রেখেছিলাম 75, তাই তো? তাহলে এই চারটে আমি গল্পই শিখেছি যে আইদার লাস্টে দুটো 0 হতে হবে, অথবা 25 হতে হবে, অথবা 50 হতে হবে, অথবা 75 হতে হবে। তাহলে এদের মধ্যে 5 বাদ দিয়ে ইউনিট ডিজিট 5-এর পরের সংখ্যাটা কি হতে পারে? একমাত্র 5-এর পরের সংখ্যা আমি দেখতে পাচ্ছি 7 হতে পারে, আর 5-এর পরের সংখ্যা আমার 2 হতে পারে। তাহলে 5-এর পরের সংখ্যা মানে এক্সের জায়গায় আমি 2 বসাতে পারি, আর কি বসাতে পারি? 7 বসাতে পারি। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার। 0 বসাতে পারি না, তাহলে একমাত্র এক্সের এখানে কটি ভ্যালু সম্ভব? দুটি ভ্যালু সম্ভব। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে আয়দার এখানে এক্সের জায়গায় 2 হতে পারে, অথবা 7 হতে পারে। বোঝা গেছে? একদম বোঝা গেছে। যদি 2 5 6 7 XY সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হয়, তবে XY এর সম্ভাব্য মানের সংখ্যা, একই গল্প। তাহলে XY এর সম্ভাব্য মানের সংখ্যা আমি এখন চোখ বন্ধ করে দেখে বলতে পারি যে XY এর সম্ভাব্য মানের সংখ্যা দুটো 0 হতে পারে, 25 হতে পারে, 50 হতে পারে, 75 হতে পারে। এই চারটিই হতে পারে, আর কি হতে পারে না। একই না দাদা? একদম ঠিক, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কেন হলো সেটার জন্য আমি তোমাদের এত ভালো করে জায়গাটা বোঝালাম, যদি না বুঝে থাকো তাহলে বলবো আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, এই যে গল্পটা বললাম যে এখানে আলটিমেট লাস্ট ডেট কী কী হতে পারে সেটা এখানে পরিষ্কার জলজল করে বলা আছে, চারটে। ওকে, সিমিলারলি এখানে যদি 125 থাকতো তাহলেও আমি এখানে বলতে পারতাম দেখো এখানে কতগুলো ডিজিট আছে, কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে 4টে, এখানে 8টা, আর এখানে 2টো। ঠিক আছে, দেখো 2 গুণ করে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ক্লিয়ার? তাহলে সবার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা ভালো করে বুঝতে হবে। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 43। আচ্ছা, 43 দেখতে পাচ্ছি 125 দ্বারা বিভাজ্য হবে, তবে এক্স এর মান কত? এক্স এর মান কি হতে পারে? দেখো এখানে এক্স এর মান আমি দেখতে পাচ্ছি, এক্স এর মান আমি জানি যে এই সংখ্যাটা 125 দিয়ে ডিভিজিবল তখন হবে যখন এর লাস্ট 3টে ডিজিট নিয়ে যে সংখ্যা হবে সেটা 125 দিয়ে ভাগ যায় কিনা। তার মানে x25, তাহলে এক্স এর জায়গায় আমি দেখতে পাচ্ছি 1 লিখতে পারি, কারণ 125 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, আর কি লিখতে পারি? আর দাদা এখানে 625 লিখতে পারি, আর তো কিছু লিখতে পারি না। কারণ কি, আমি যদি এই গল্পটা ভালো করে পড়ে থাকি তাহলে আমার চোখ বন্ধ করে বলা উচিত যে এখানে 125-এ 25 আছে, আর 625-এ 25 আছে, আর কোথাও 25 নেই। তাহলে আলটিমেট এক্সের জায়গায় 1 এবং 6 ছাড়া আর কোনো ভ্যালু হতেই পারে না। আর 1 এখানে 4টে অপশনের মধ্যে কোথাও নেই, একমাত্র 6 আছে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এক্সের জায়গায় কী হতে পারে? 6 হতে পারে। এবার ডিভিজিবিলিটি রুল অফ 3 and 9। আচ্ছা চলে আসি, ডিভিজিবিলিটি রুল অফ 3 and 9 কি বলে
না, ডিভিজিবিলিটি রুল অফ থ্রি বলে, খুব ভালো করে বুঝবে, এটা বাচ্চারাও বলতে পারে, যে কোনো একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা ডিপেন্ড করে যে এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কি, যখন আমি বললাম একটা সংখ্যা সাপোজ 729, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে? তুমি বলবে কি না, এই 729-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টে ডিজিট আছে, 7, 2 আর 9, এদের প্রত্যেককে আমি যোগ করে দেবো, তাহলে 7 + 2 + 9, তাহলে 7 + 2 + 9 হচ্ছে কত? তাহলে 18। 18 কি 3 দিয়ে ভাগ যায়? একদম, 3, 6, 18। তার মানে 18 যদি 3 দিয়ে ভাগ যায় তার মানে 729ও 3 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। সিমিলারলি একই গল্প 9-এর ক্ষেত্রে, ওয়েদার 729 ডিভিজিবল বাই 9 অর নট, আমি সেম কাজই করব, 7 + 2 + 9 করব, করলে কত হয়? 18। আমি ভাগ করব 3-এর জায়গায় 9 দিয়ে, যদি 18 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা মানে 729 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ঠিক। তাহলে দুটো ক্ষেত্রেই আমি ডিজিটের সাম নির্ণয় করব, 3-এর ক্ষেত্রে আমি 3 দিয়ে ভাগ করব, 9-এর ক্ষেত্রে আমি 9 দিয়ে ভাগ করব, ব্যাস গল্প শেষ। তাহলে এই ছিল আমার ডিভিজিবিলিটি অফ 3 আর 9। এখানে আর কোনো গল্প নেই। এখানে এতগুলো আমি চেক করার জন্য দিয়েছি নাম্বার, তোমরা চেক করে আমাকে কমেন্টে বলবে যে তোমরা চেক করে দেখতে পাচ্ছ কোন কোন এখানে ডিজিটটা, সরি কোন সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল, আর কোনটা 3 দিয়ে বা 9 দিয়ে ডিভিজিবল, বা কোনটা 3 দিয়ে ডিভিজিবল নয়, বা কোনটা 9 দিয়ে ডিভিজিবল নয়। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, চলো প্রশ্নে চলে আসি। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তাহলে আমি বলেছি যে আমি কি করব, চেক করব। এবার দেখো এখানে কিছু কিছু ট্রিক্স মাথায় রাখতে হবে। ঠিক আছে, সব প্রশ্নের মধ্যে কিছু না কিছু গল্প লুকিয়ে থাকে এবং সেই গল্পগুলো আমি তোমাদের মধ্যে ইনপুট করছি। আমি কি করব না, পুরো সব কটা যোগ করে দেখবো না, আমি দুটো দুটো বা তিনটে তিনটে যোগ করে করে যেখানে দেখতে পাবো 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে সেগুলোকে বাদ দিতে থাকবো। তার মানে কি, অপশান এতে দেখো, তাহলে আলটিমেট অপশানে কি দেখতে পাচ্ছি, আমি একদম ইউনিট ডিজিট থেকে শুরু করছি, 4 + 8 12, প্রথমে যোগ করলাম 4 + 8 12, 12 3 দিয়ে ভাগ যায় একদম, তাহলে 4 আর 8 নিয়ে ভেবে লাভ নেই, তাহলে এই 12 এখানেই ছেড়ে দাও। এবার 5 + 1 6, 3 দিয়ে ভাগ যায় 6 একদম, তাহলে ছেড়ে দাও। 7 7 14, 6 20, 20 কি 3 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না, 3 6 18, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই বাকিগুলো সব কটা একসঙ্গে যোগ করে আমার যোগফল নির্ণয় করার কোনো দরকার নেই। যেখানে যেখানে যোগফল ছোট ছোট জায়গায় তিনটে তিনটে বা দুটো দুটো বা একটা একটায় 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, সেটাকে আমি কি করে দেবো? অমিট করে দেবো। সাপোজ আমাকে উদাহরণ বলি যে 9 9 9 9 9, এর মধ্যে এতগুলো 9 আছে, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, আমি সব কটা 9 যোগ করবো না, 9 3 দিয়ে ভাগ যায়, 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 কারণ অবশ্যই এটা এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এবার 9 9 না থাকে, আমি এরকম থাকতো 3 2 5 4 7 6, আমি এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়, আমি দেখছি 6 3 দিয়ে ভাগ যায়, 6 কে আর পরের সংখ্যার সঙ্গে যোগ করবো না, 7 যাচ্ছে না, তাহলে 7 থাক। আমি দেখতে পাচ্ছি 4 + 5 9 এখানে আছে, তাহলে 9 3 দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দেখো 7 + 2 9 3 দিয়ে ভাগ যাচ্ছে, তারপরে 3 3 দিয়ে ভাগ যাচ্ছে, গল্প শেষ। আমি সব কটা নাম্বার একসঙ্গে যোগ করবো না, যেখানে যেখানে দেখবো যে ছোট ছোট সংখ্যার মধ্যে সাম 3 দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোকে আমি কি করতে থাকবো? আমি অমিট করতে থাকবো। ঠিক আছে, ক্লিয়ার বলে? একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে ব্যাস এইভাবে করতে থাকো। দেখো 8 + 4 আবার 12, 12 3 দিয়ে ভাগ যায়, গল্প শেষ। 5 + 0 + 7 12, 3 দিয়ে ভাগ যায়, গল্প শেষ। 1 + 1 2, 2 তো 3 দিয়ে ভাগ যায় না, কারণ এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। 8 + 4 12, গল্প শেষ। আমি এখানে ভাববোই না 3 দিয়ে ডিভিজিবলের কথা, আর মানে পরেরগুলোর সঙ্গে আর একে যোগ করবো না। 8 + 4 12, মানে এদের কাজ শেষ। 5 + 7 12, এদের কাজ শেষ। 1 + 1 + 1 3, এদের কাজ শেষ। 7 7 14, 6 20, 20 3 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে এও 3 দিয়ে ভাগ যাবে না। সিমিলারলি এখানেও দেখো 7 + 1 8, 0 দিয়ে যোগ করা না যোগ করা সেম, তাহলে 0 + 7 + 1 8 + 1 9, তাহলে এখানে তুই 7 + 1 + 1 9, 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা নিয়ে আর পরে এটার পরে ক্যারি ফরওয়ার্ড করবো না, পরেরগুলোর সঙ্গে যোগ করবো না। 7 আর 1 8, আর সাথে 15, 15 3 দিয়ে ভাগ যায়, হয়ে গেল। 6 3 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, কারণ এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস। ওকে, কোশ্চেন নাম্বার 45, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? একই রকম গল্প, এটা কি তোমরা একবার চেক করে দেখবে? হোমওয়ার্ক দিলাম নাকি আরেকবার বলে দেবো? আরেকবার বলেই দিই, চলো। তাহলে আমি কি দেখবো, যেখানে যেখানে ছোটো ছোটো জায়গায় 3 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো প্রথমটাই দেখতে পাচ্ছি অপশান এতে 6 3 দিয়ে ভাগ যায়, 8 + 1 3 দিয়ে ভাগ যায়, 9 9 3 দিয়ে ভাগ যায়, 9 3 দিয়ে ভাগ যায়, 4 + 2 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি 3 দিয়ে ভাগ যায়। নিচের কোন সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ যাবে? ঠিক আছে, একটা সংখ্যায় আমার অবশ্যই 4টে অপশনের মধ্যে একটাই আমার আনসার হবে। ওকে, বাকিগুলো আমার চেক করার দরকারই নেই। যেখানে প্রথমেই আমি পেয়ে গেছি
গল্প শেষ হয়ে গেছে। 8 অঙ্কের সংখ্যা একটা সংখ্যা দিচ্ছে, এবার 8 অঙ্কের সংখ্যাটা নিচের এই 4টে অপশনের মধ্যে কাকে দিয়ে বিভাজ্য। যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন আমি দেখবো যে ইউনিট ডিজিট কী আছে। ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 1 আছে, মানে অড নাম্বার, তখন অবশ্যই এটা 2 দিয়ে ভাগ যাবে না, তার মানে 8 দিয়েও ভাগ যাবে না। ঠিক আছে, কারণ 8 দিয়ে ভাগ যেতে গেলেও আমার ইউনিট ডিজিট কী হতে হবে, ইভিন হতে হবে, অড হলে হবে না। তাহলে বি আর সি অপশন গায়েব। এবার পড়ে আছে ডি আর এ, যেখানে 3 আর 7 আছে। অবশ্যই কিন্তু আমি 3-এর চেক আগে করব, 7-এর চেক পরে করব। ওকে, 7-এর ডিভিসিবিলিটি আমি শিখিনি, আমি শিখবো, কিন্তু 3 দিয়ে চেক আগে করব। 3-এর চেক কী বলে, আমি দেখতে পাচ্ছি 9 3 দিয়ে ভাগ যায়, 2-এর আগে 3 3 দিয়ে ভাগ যায়, 5 আর 4-এ 9 3 দিয়ে ভাগ যায়। তাহলে পড়ে আছে 3 আর 2 5 আর 1-এ 6, 6 3 দিয়ে ভাগ যায়। তখন অবশ্যই এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল কীভাবে চেক করলাম? একদম ঠিক, কোনো আপত্তি নেই। 47 কোনো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে সেম গল্প। তাহলে এখানে 9 দ্বারা ডিভিসিবল করার জন্য আমাকে কী করতে হবে, ডিজিটগুলোর সাম নির্ণয় করতে হবে। আমি সব সাম একসঙ্গে নির্ণয় করবো না, যেখানে যেখানে দেখবো সাম 9 দিয়ে ভাগ যাচ্ছে সেখানে আমি স্টপ করে দেবো। যেমন দেখো 7 2 9, ঠিক আছে, 5 4 9, ওকে। আবার দেখো 9 নিচে চলে যাচ্ছে, 6 3 9, পড়ে থাকছে 8 আর 3, 8 আর 3 যোগ করে 11 হয়, 11 9 দিয়ে ভাগ যায় না, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? বলে একদম ঠিক। 6 3 9, 9 চলে গেল, 7 2 9 চলে গেল, 8 আর 1-এ 9 চলে গেল, 5 আর 4-এ 9, তাহলে হয়ে গেল সব 9 9 দিয়ে বিভাজ্য। তার মানে আলটিমেট অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বাকিগুলো চেক করে দরকারই নেই। বলো বোঝা গেছে? এই জানি একদম বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার ডিভিসিবিলিটি রুল অফ 11, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ডিভিসিবিলিটি, বিভাজ্যতার নিয়মে। ওকে, 11 ডিভিসিবিলিটি রুল শেখা তোমাদের খুব দরকার। যারা এইচএসএমের ক্লাস রিসেন্টলি করেছো তারা অবশ্যই ক্লাসগুলো দেখেছো, এবং সেখানে আমি ডিভিসিবিলিটি রুল তোমাদের বলেছি যে কীভাবে ডিভিসিবিলিটি রুল হেল্প করে তোমাদের সেকেন্ডে প্রশ্ন করতে। ওকে, চল এক সেকেন্ড। দেখো ডিভিসিবিলিটি রুল অফ 11, ডিভিসিবিলিটি রুল অফ 11 খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, খুব ভালো করে বুঝবে। কোনো একটা সংখ্যা 11 দিয়ে ভাগ যায় কি না সেটা দেখার জন্য আমার একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি না, সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আগে সেগ্রিগেট করতে হবে, মানে ভাগ করতে হবে। কীরকমভাবে ভাগ করতে হবে না, কারা কারা ইভেন প্লেসে বসে আছে, কারা কারা অড প্লেসে বসে আছে। কোথা থেকে শুরু করব? ইউনিট ডিজিট থেকে শুরু করব। ওকে, তাহলে এই গল্পটা তোমাদের একটু আগে আমি অঙ্কের সময় করানোর সময় বলেছি যে কেন ইভেন প্লেসের অড প্লেসের গল্পটাই বললাম, এবং সেটা 11-এর ডিভিসিবিলিটির সময় আবার বলবো, সেটাও বলেছিলাম। একটা বৃহৎ সংখ্যা আমি নিলাম, আমি ধরো এই সংখ্যাটা নিলাম, বললাম 7 6 7 8 0 8 9 0 1 3। বললাম এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো অড প্লেসে বসে আছে, কোথা থেকে? ইউনিট প্লেস থেকে, সেগুলোকে আগে খুঁজে বার করো। অড প্লেসে মানে কি? ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফিফথ প্লেস, ঠিক আছে, সেভেন্থ প্লেস। ক্লিয়ার? তাহলে দেখো এরা হচ্ছে অড প্লেস। তাহলে অড প্লেসে কারা বসে আছে আমি দেখে পেলাম, 3 0 8 আর 6। তাহলে অড প্লেসে যে ডিজিটগুলো আছে তাদের সাম, তাদের যোগফল নির্ণয় করো। তাহলে 3 আর 0 যোগ করলে 3 আর 9, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 6 হচ্ছে কত? 17। তাহলে অড প্লেসের ডিজিটের সাম হলো আমার 17। ক্লিয়ার? এবার ইভেন প্লেসের ব্যাপার। তাহলে ইভেন প্লেস আমি ইউনিট প্লেসের পরে দেখতে পাচ্ছি 2nd 4 আর হচ্ছে 6। তাহলে 1 + 9 10, 10 + 7 হচ্ছে 17। তাহলে ইভেন প্লেসও আমি দেখলাম ডিজিটের সাম, অড প্লেসও আমি দেখলাম ডিজিটের সাম। এই দুই সামের ডিফারেন্স যদি 0 অথবা 11 হয়, এই দুই সামের ডিফারেন্স যদি 0 অথবা 11 অথবা 11-এর মাল্টিপল হয়, তাহলে আমি বলবো যে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে পারফেক্টলি ডিভিসেবল, 11 দিয়ে পুরোপুরি বিভাজ্য। বোঝা গেছে কি যায়নি? বলো বোঝা গেছে না যায়নি? একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই। এটা হচ্ছে বেসিক রুল অফ 11, বেসিক রুল অফ 11। ওকে, 11-এর ক্ষেত্রে আর একটা কথা তোমাদের বলে দিই, যে আমাকে মনে রাখতে হবে সেই ধরনের নাম্বাররাও 11 দিয়ে ডিভিসিবল হবে যে ধরনের নাম্বারে আমি দেখব এরকম আছে। খুব ভালো করে বুঝবে, যে ধরনের নাম্বার ফরম্যাট এরকম আছে, এ এ এ এ, ওকে, অথবা এ এ বি বি। ওকে, এবার
আলটিমেট আমায় দেখতে হবে এ এ এ মানে কি, একই ডিজিট চারবার আছে, তাহলে একই ডিজিট চারবার, সেটা চারবার কি ছবার থাকতে পারে না? একদম। তার মানে আলটিমেট যদি একই ডিজিট ইভেন টাইমস রিপিট হয়, তার মানে কি, এখানে দেখো দুবার রিপিট হলো, এখানে দেখো চারবার রিপিট হয়েছে, এটা হতে পারে ছবার রিপিট হলো। ঠিক আছে, তাহলে এই ধরনের সংখ্যা সবসময় আমি বুঝতে হবে যেটা 11 দিয়ে ভাগ যাবে। ওকে, এবার যদি একই সংখ্যা না হয় অন্য সংখ্যা তাও হতে পারে, যেমন এ এ বি বি। ঠিক আছে, তার মানে হচ্ছে যেমন বললাম 1122, ঠিক আছে, 3355। ওকে, তাহলে এখানেও আমাকে ইভেন নাম্বার অফ কী করতে হবে, রিপিট হতে হবে। যেমন এখানে হচ্ছে একবার, দুবার, তাহলে এটা হতে পারে তিনবার, কিন্তু নাম্বার অফ টার্ম কিন্তু ইভেন নাম্বার থাকবে। মানে এখানে 4টে আছে টার্ম, এরপরে 6টা হবে, এরপরে 8টা হবে, এরকম। মানে আমি পেয়ার তৈরি করতে পারবো, ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবং এটা আরও ভালো শিখবো আমি এরপরে, যখন 11 এবং 17 এবং 37-এর গল্প শিখবো, খুব ভালো করে বুঝবে তখন। ওকে, তাহলে আপাতত তুমি গল্প বুঝতে পেরেছো যে একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা, তার জন্য আমাকে যে বেসিক চেক করতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, এর সঙ্গে আর একটা চেক আছে যেটাও তোমাদের বুঝতে হবে, এবং সেটা সাধারণত কেউ বলে না। ওকে, আমি তোমাদের বলছি, খুব ভালো করে বুঝবে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছি যে অড প্লেস আর ইভেন প্লেসের গল্পটা। এবার দেখো, এই প্রশ্নটাতে আমি আরও একটা রুল বলে দিচ্ছি, যেটাও তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো প্রশ্নটা কী ছিল না, 6789013, এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায় সেটা চেক করার জন্য আমি বললাম যে আলটিমেট আমি কি করব না, অড প্লেস আর ইভেন প্লেসের ডিজিটকে আমি খুঁজে বার করব। আমি যদি সেটা না করি, আমি যদি পাশাপাশি দুটো ডিজিট করে নিয়ে পেয়ার বানাই, তার মানে কি ইউনিট ডিজিট থেকে শুরু করি, আমি কি করলাম 31 একটা পেয়ার, 09 একটা পেয়ার, 87 একটা পেয়ার, কিন্তু 6 তো পেয়ার তৈরি করতে পারছে না, তাহলে আমি এখানে একটা 0 বসালাম। তাহলে সংখ্যাটার একদম লেফট হ্যান্ড সাইডে একটা 0 বসাই, সংখ্যাটার ভ্যালু কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে দুটো দুটো সংখ্যা নিয়ে আমি পেয়ার বানালাম। এবার আমি কি করব, কি না, একদম রাইট হ্যান্ড সাইড থেকে আমি ডিফারেন্স নির্ণয় করব একটা একটা পেয়ারের। তার মানে একটা পেয়ারের দুটো ডিজিটের মধ্যে ডিফারেন্স, দেখো 0 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত, 0 - 6, 6 - 0 নয়, নেগেটিভ সাইন আসছে, আসুক। 0 - 6 করলে কত, -6। 7 - 8 কত, -1। 9 - 0 তার মানে কত, +9। 1 - 3, 1 - 3 কত, না -2। তাহলে এবার দেখো মাইনাস কে কে আছে, 6, 1 7 আর 2 9, -9। আর এখানে কে আছে, +9। আলটিমেট ডিফারেন্স কত, 0। তার মানে আলটিমেট যদি ডিফারেন্সগুলোর সাম যদি 0 হয়, তাহলে আমি বলবো যে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল দাদা? একদম বোঝা গেছে। না বোঝা গেলে আমি আবার বোঝাবো, এটা এই গল্পটাই বারবার বলবো আমি। ওকে, চলো। তাহলে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, প্রথমেই প্রশ্ন বলা হয়েছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের মধ্যে 4টা অপশন বলা হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি যে জ্বলজ্বল করছে অপশন সিজের সংখ্যাটির একক স্থান থেকে শুরু করে বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল এবং জোড় স্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে আর একটা কথা বলা উচিত ছিল যে 11 দ্বারা বিভাজ্য অথবা 0 হয়। ঠিক আছে, সেটা বলা নেই, যদিও এটা বলা নেই, কিন্তু কিছু করার নেই, এটা হলেও তো হবে, তাহলে অবশ্যই এটাই হবে আনসার। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার। 49, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? আচ্ছা, তাহলে 11 দ্বারা বিভাজ্য জন্য কী করতে বললাম আমি, যে পেয়ার বানাতে বলেছি। কিন্তু আমি বলেছি, এরকম বলেছি, যদি একই, এখানে দেখো প্রত্যেকটা ডিজিট একই, তাহলে প্রত্যেকটা ডিজিট একই যদি পেয়ার তৈরি করতে পারি, তো যদি আমি পেয়ার তৈরি করতে পারি, তাহলে বলবো যেটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে কি, মানে ইভেন নাম্বার একই টার্ম রিপিট হবে। তাহলে এখানে দেখো একই, এখানে এক সংখ্যাটা প্রথম অপশানে কতবার আছে, ইভেন নাম্বার আছে না অড নাম্বার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। 7 হচ্ছে অড নাম্বার, তার মানে এটা হতে পারে না। এখানে হচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, 8বার আছে, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। 8বার আছে মানে পেয়ার তৈরি করতে পারবো, হ্যাঁ কি না? যেখানেই পেয়ার তৈরি করতে পারবো, মানে যেখানেই ফরম্যাটটা এরকম এ এ অর এ এ এ এ এ অর এ এ এ এ এ এ এ এ, ঠিক আছে, এরকম থাকবে। আমি একটা দুটো করে পেয়ার তৈরি করতে পারবো, সেখানেই বলবো আমি সংখ্যাটা কী হবে না, ডিভিজিবল হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো একদম ক্লিয়ার, বোঝা গেছে তো? একদম বোঝা গেছে। তার মানে পরে দেখো এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7টা। এখানে দেখো 1 2 3 4 5 6 7টা
পেয়ার তৈরি করতে পারবো না, তার মানে এটা ডিভিসিবল হবে না 11 দিয়ে। ওকে, চেক করার দরকারই নেই এরম এরম ধরনের ডিজিটের ক্ষেত্রে। নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? তাহলে আমি আবার এখানে পেয়ার তৈরি করতে পারি, পেয়ার তৈরি করেই কিন্তু আমি 11 ডিভিসিবিলিটি চেক করবো, অড আর ইভেন প্লেস করে নয়। দেখো কি আছে, প্রথমে 4 0, এখানে একটা পেয়ার, 8 9 পেয়ার, 6 7 পেয়ার, 4 5 পেয়ার, পেয়ার তৈরি হয়ে গেছে। আমি একদম রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। 4 - 5 -1, 6 - 7 -1, 8 - 9 -1, 4 - 0 হচ্ছে 4। তাহলে আলটিমেট এখানে -3 + 4 মানে হচ্ছে কত, 0 হচ্ছে কি, হচ্ছে না। -3 + 4 মানে যোগ করলে কত হবে, 1 হয়ে যাচ্ছে, 0 তো হচ্ছে না, তার মানে এটা হতে পারে না। দেখো তারপরে একটা পেয়ার হচ্ছে 6 6 7 2 8 5 5 4 হচ্ছে, 5 - 4 1, 8 - 5 3, 7 - 2 কত 5, 6 - 6 0। তো এখানে সবকটাই প্লাস ভ্যালু, কোনোভাবেই হতে পারে না, তার বি অপশনও হলো না। এখানে দেখো পেয়ার হচ্ছে 8 - 7 1, 5 - 2 3, 4 - 3 1, 3 9 - 8, এখানেও হচ্ছে 1, কারণ এখানেও সবকটা কি দেখতে পাচ্ছি পজিটিভ, তার মানে এটাও 0 হবে না। 9 থেকে 3 93 45 51 20, এখানে হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 - 3 কত হচ্ছে দাদা, -6, 4 - 5, কোনোটাই হচ্ছে না, কি ব্যাপার, কোথাও কিছু ভুল করলাম, কোথাও মনে হচ্ছে ভুল করেছি। 5 - 4 8 - 5 7 - 2 6 - 6, 4 - 5 -1, 6 - 7 -1, 8 - 9 -1, 5 থেকে 4 1, 8 থেকে 5 3, 7 থেকে 2 5 0, 8 থেকে 7 1, 5 থেকে 2 3, 4 থেকে 3 1, হ্যাঁ ঠিকই তো আছে। 9 থেকে 3, 4 থেকে 5 -1, হ্যাঁ তাহলে এটাতেই হয়ে যাবে। 9 থেকে 3 হচ্ছে 6, -6 তো নয়, +6, 4 থেকে 5 হচ্ছে -1, 5 থেকে 1 +4, 2 থেকে 0 হচ্ছে 2 - 0 হচ্ছে 2। कुछ तो गड़बड़ है बाबा, ঠিক আছে, कुछ तो गड़बड़ है। ওকে, প্রশ্নের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, কোনো গল্পে প্রবলেম আছে। ওকে, তাই প্রশ্নটা ইগনোর করো, প্রশ্নটা ভুল আছে। ওকে, 51 নম্বর প্রশ্ন। তাহলে এখানে দেখো, চেক করে দেখো যে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, সরি, হ্যাঁ, এখানে বলেছে যে সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এখানে লাস্টে দেখতে পাচ্ছি, অপশানে দেখতে পাচ্ছি 9 আছে, 4ও আছে। তাহলে 4-এর জন্য লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে, 74 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে না। ওকে, 9 দিয়ে চেক করতে গেলে আমায় কি করতে হবে, সবকটা ডিজিটের সাম নির্ণয় করতে হবে, বা এখানে 9 দিয়ে যেখানে যেখানে ভাগ যাচ্ছে সেখানে সেখানে চেক করে নিতে হবে। তাহলে 9 দিয়ে দেখতে পাচ্ছি 4 7 9, এখানে 9 ভাগ চলে যাচ্ছে, এখানে 9 চলে যাচ্ছে, আর কে আছে, 8 আর 1 9 চলে গেল, 7 আর 2 9 চলে গেল, যেখানে 9 হবে, 4 + 5 9 চলে গেল। ওকে, আর এখানে কি আছে দেখো, 8 + 1 9 চলে গেল, 4 + 5 9 চলে গেল। ওকে, আর এখানে 2 আর 7 9 চলে গেল, কারণ এটা 9 দিয়ে পুরোপুরি বিভাজ্য। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে 11 গল্প, আমি 11 ডিভিসিবিলিটি শিখছি মানে যে হ্যাঁ 11 ডিভিসিবিলিটি চেক করতে তার কোনো মানে নেই, 9 দিয়ে তো হতে পারে, তা আমি 9 ডিভিসিবিলিটি চেক করা অনেক ইজি, তাই আমি 9 দিয়ে চেক করলাম। ওকে, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, আমি হতে পারে এটা 11 দিয়ে, তো কোনো ডিজিটে কোনো ভুল থাকলে হয়তো 11 দিয়ে ডিভিসিবল হতে পারে, সেটা চেক করে দেখতে হবে, সেটা তোমরা একবার চেক করে দেখে নেবে। ওকে, এবার দেখে নাও, এখানে 11 দিয়ে 9 দিয়ে একবার ঠিক করলাম তো, এবার 9 যাচ্ছে, 7 2 9, 8 আর 1 9, 4 + 5 9, 7 আর 2 9, 9 এখানে চলে গেল, 8 আর 1 9, 5 আর 4 9, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 52, যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য তবে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাটা আবার লিখে নিলাম, 6 5 7 4 2 3 5 4 7 x 4 6, বলে এই সংখ্যাটা কি 11 দিয়ে বিভাজ্য। তাহলে পেয়ার বানাও, দুটো করে পেয়ার হচ্ছে দেখতে পাচ্ছি একদম। তাহলে পেয়ারের লাস্ট থেকে একদম রাইট হ্যান্ড সাইড থেকে ডিফারেন্স নির্ণয় করো, 6 আর 5 বিয়োগ করলে, 6 - 5 করলে কত, 1 + 1, 7 থেকে 4 +3, 2 থেকে 3 -1, 5 থেকে 4 বিয়োগ করলে +1, আর এখানে 4 থেকে 6 -2। ওকে, তাহলে আমি কী করতে হবে না, আমাকে ডিফারেন্স 0 হতে হবে। ওকে, আর আলটিমেট ডিফারেন্স এখানে কী হচ্ছে, এই যে প্রত্যেকটা পেয়ারের আমি ডিফারেন্স নির্ণয় করলাম, সেই ডিফারেন্সগুলোর সাম আমায় 0 হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 + 3 4, 1 এ 5, 1 + 1 + 3 + 1 মানে +5, আর এখানে -1 আর -2 যোগ করলে -3, তাহলে আলটিমেট কী হচ্ছে,
না +5 -3 মানে হচ্ছে +2 হয়ে যাচ্ছে। তাহলে +2 হলে হবে না, আমাকে 0 হতে হবে। কারণ আল্টিমেট 0 হতে গেলে এখানে একটা -2 এর দরকার। তাহলে +2 -2 যোগ করলে 0 হবে। তাহলে -2 পাবো কোথা থেকে? এখান থেকেই পাবো। হ্যাঁ কি না বলো তো? একদম ঠিক। তাহলে -2 এর ডিফারেন্স হতে হয়, তাহলে অবশ্যই x এর ভ্যালু কী হতে হবে? 7 অপেক্ষা 2 বড় হতে হবে। তাহলে x এর জায়গায় কী লিখবো? 7 + 2 9। ক্লিয়ার কি? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। 7 আর 9 ডিফারেন্স, 7 - 9 করলেই তো -2 হয়। মানে অবশ্যই অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, বা আমি এটাকে এরমভাবে ভাবতে পারতাম, যদি এরমভাবে না ভাবতে পারো তোমরা, এরমভাবে ভাবতে পারো। কী ভাববে? 6 - 5 কত হচ্ছে? +1। 7 - 4 3। 2 - 3 -1। 5 - 4 +1। 7 - 1 7 - x 7 - x 4 - 6 -2। তাহলে আমায় কী হতে হবে? 1 + 3 -1 +1 +7 - x -2 = 0। ওকে, +1 -1 কেটে গেল, 3 আর 1 4 -2, 3 আর 1 4 -2, তার মানে হচ্ছে কত হচ্ছে? 2 +7 - x = 0, তার মানে x কত হলো? -9। ঠিক আছে, তাহলে x যদি এখানে মাইনাস নয়, ভুল বললাম এখানে, 2 + 7 9, 9 - x = 0, তার মানে x এর ভ্যালু কত হলো? 9। ওকে, বোঝা গেল? বলে একদম ঠিক। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 9। এইভাবেও তোমরা ভাবতে পারো, আর এভাবে একদম দেখেই ভাবতে পারো। আমার মতে বলে তুমি দেখে ভাবাটাই বেশি বেটার হবে। এরকম যোগ করা তো কোনো মানেই হয় না, কারণ উপরে দেখেই বুঝতে পারছি এদের সাম 0 হবে। তাহলে +1 -1 এখানেই কেটে যাচ্ছে। তাহলে -2 -2 +3 মানে হচ্ছে 1 হয়ে গেল। তাহলে 1 + 1 2 হয়ে গেল। তাহলে এখানে +2 দেখতে পাচ্ছি। তাহলে +2 দেখতে পেলে অবশ্যই 7 - x থেকে -2 আসার কথা। তাহলে 7 - x -2 কখন হবে? যদি x এর ভ্যালু 9 হয়। ব্যাস, দ্যাটস ইট। মুখে মুখে অঙ্ক হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 53, নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? তাহলে সেম গল্প দেখো, আমাকে এখানে পেয়ার করতে পারছি কি একদম? 2 1 4 6 2 9। 2 - 9 কত? -7। ঠিক আছে, 4 - 6 কত? -2। 2 প্লাস -1 কত? 1। তাহলে এখানে 0 হচ্ছে না, হতেই পারে না। 9 5 ডিফারেন্স কত? 4। 8 7 ডিফারেন্স কত? 1। আর এখানে 4 9 ডিফারেন্স কত? -5। দেখো 4 + 1 +5 -5, 0 হয়ে গেল। কারণ এটাই হলো কারেক্ট অ্যান্সার। আরেকবার বলে দিই, 9 5 8 7 4 9, দুটো দুটো করে পেয়ার বানাও। ঠিক আছে, পেয়ার বানানো হয়ে গেল। 9 - 5 কত? +4। 8 - 7 কত? +1। 4 - 9 কত? -5। তাহলে এদের যোগ করে দাও। এদের যোগ করলে কি 0 হচ্ছে? 4 + 1 5, 5 - 5 0। তাহলে যদি 0 হয় তাহলে কী হবে? সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল। নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সিমিলারলি অপশন 54 এবং 55 এটা তোমাদের জন্য, হোমওয়ার্ক। ওকে, এবার ডিভিসিবিলিটি রুল অফ 7। ডিভিসিবিলিটি রুল অফ 7 জাস্ট বুঝিয়ে আমি আজকে ক্লাস শেষ করবো। ওকে, চলো। ডিভিসিবিলিটি রুল অফ 7 কী বলে? না, কোনো একটা সংখ্যার 7 দিয়ে বিভাজ্য হবে কিনা সেটা ডিপেন্ড করে আমায় কী করতে হবে তার জন্য। না, একটা সংখ্যা 7 দিয়ে বিভাজ্য সেটা চেক করার জন্য আমাকে সেই সংখ্যাটা থেকে, সেই বৃহৎ সংখ্যাটা থেকে লাস্টের ডিজিটটি মানে ইউনিট ডিজিটটিকে আলাদা করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে এতগুলো সংখ্যা বলেছি, আমি যে কোনো একটা সংখ্যাকে চুজ করে নিচ্ছি, দিয়ে তোমায় বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। আমি সব থেকে বড় সংখ্যাটা নিলাম 3339। ওকে, তাহলে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়? তার জন্য আমায় কী করতে হবে? এই সংখ্যাটা থেকে ইউনিট ডিজিটকে আলাদা করে নিতে হবে। ইউনিট ডিজিটকে 9। ওকে, 9কে আমি আলাদা করে নিলাম। এবার যেটা 9 ইউনিট ডিজিট পেলাম তাকে 2 দিয়ে গুণ করবো। 9কে 2 দিয়ে গুণ করলে কত? দাদা 18। যেটা আমি পেলাম গুণফল, সেই গুণফলকে আমি বাকি যে 3টে ডিজিট নিয়ে সংখ্যাটা তৈরি হয়েছে মানে 333, এটা থেকে কি করব? বিয়োগ করব। তাহলে 333 থেকে যদি 18 বিয়োগ করি, বিয়োগফল কত পড়ে থাকে? 8 থেকে 13 হচ্ছে আমার 5, এখানে হচ্ছে 1, এখানে 3। ওকে, এই 315 যদি আমি চেক করবো আমি 7 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে অবশ্যই 4টে ডিজিট থেকে 3টে ডিজিটে যখনই চলে এলো আমার তো এখানে ইজি, আমি করতে পারি। বা যদি না আমি এখানেও করতে চাই, তাহলে আবার আমি সেম কাজ এখানে করতে পারি। আমি এখানে ইউনিট ডিজিট আলাদা করে নিতে পারি। ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করবো, 5 2 10,
10 আমি রিমেনিং নাম্বার থেকে বিয়োগ করে দেবো। 31 মাইনাস 10 21। এবার তো আমি চেক করতে পারি 21 1 দিয়ে 7 দিয়ে ভাগ যায় কিনা। একদম 21 7 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, মানে এই পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে আমার মেথড। ঠিক আছে, আরও একটা নাম্বার নিয়ে নাও 1547। এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়? আমি কি করব, ইউনিটকে আলাদা করব, ইউনিটকে 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14, 14কে আমি 154 থেকে বিয়োগ করব, পড়ে থাকে কত দাদা 140। 140কে কি 7 দিয়ে ভাগ যায়? একদম 14কে 7 দিয়ে ভাগ যায়, তার মানে 140 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমি কি বলবো না 1547ও 7 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেছে? আর একটা সংখ্যা নিয়ে নাও 1253। ওকে, 1253 মধ্যে আমি দেখতে পাচ্ছি ইউনিটকে 3, 3কে 2 দিয়ে গুণ করো, করলে কত হয় 6, 125 থেকে 6 বিয়োগ করো, করলে কত পড়ে থাকে 119। 119কে 7 দিয়ে ভাগ যায়? তুমি ভাগ করতে পারছো না, তোমার ভাগ নামতা মুখস্থ নেই, তুমি কী করবে? 7 17 119 হয়, তোমার নামতা মুখস্থ নেই, তাহলে তুমি কী করবে? এখান থেকেও আমার ইউনিট আলাদা করে দেবে। 9 দুগুণে কত দাদা 18, 11 থেকে 18 বিয়োগ করলে কি হয় -7 হয়, হতেই পারে -7, তাহলে -7ও 7 দিয়ে ভাগ যায় একদম, মানে পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? এবার বলবে একদম ক্লিয়ার। তাহলে এই হচ্ছে 7-এর ডিভিসিবিলিটি রুল, এর মধ্যে হাতি ঘোড়া মুন্ডু কিচ্ছু নেই। এখানে আর একটা গল্প আছে, যে গল্পটা আমি নেক্সট দিনের ক্লাসে করাবো, যেখানে এখানে 4টে ডিজিট আছে, যদি 6টা ডিজিট থাকে বা 5টা ডিজিট থাকে, সেক্ষেত্রে আমি কীভাবে করবো, বা 6-এর বেশি 7টা ডিজিট আছে, যখন 6-এর বেশি হয় এক্স্যাক্টলি তখনই আমরা সেটা ব্যবহার করে থাকি, 3টে পেয়ার করে। ওকে, সেই গল্পটা তোমাদের বলবো নেক্সট ক্লাসে, তার জন্য তোমাদের নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, কারণ অলরেডি ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে এবং তোমাদের অনেক কিছু জিনিস বুঝিয়েও দিয়েছি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ডিভিসিবিলিটি রুল অফ 7-এর ওপর কোশ্চেন সলভ করবো, এবং ডিভিসিবিলিটি রুল 7-এর পর লাস্ট একটা ডিভিসিবিলিটি রুল দেখে নিয়ে পুরো ক্লাসটা আমরা শেষ করবো। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।